আহ, হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছো? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, তো শুরু কর। আচ্ছা। সো আমি হচ্ছে একটু স্ক্রিন শেয়ার করে শুরু করি। আচ্ছা, সো আমরা আজকে যেই জিনিসটা দেখবো সেটা হচ্ছে P5JS। আমার মনে হয় আগে আমার পরিচয় নিয়ে দেওয়া দরকার। আহ, আমি মোহাম্মদ ইরতিয়াজ কবির। আমি বুয়েট সিএসির এখন ফাইনাল ইয়ারে আছি, ফাইনাল ইয়ার ফাইনাল সেমিস্টারে চলতেছে আমাদের। তো এবারের বুয়েট সিএসি ফেস্টে গেম জ্যাম এর দায়িত্বে হচ্ছে আমরা কয়েকজন যারা আছি তাদের মধ্যে আমি একজন। আর আমার সাথে আমার টুইন ভাই আছেন, ইমতিয়াজ আছে আমার সাথে। ও আমার 1 মিনিটের বড়, ওই 1 মিনিট আমি তেমন একটা গুনি না, বাট হ্যাঁ ও আমার 1 মিনিটের বড়। আমরা দুইজন আজকের সেশনটা কন্ডাক্ট করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা যে জিনিসটা দেখবো আর কি, গেম গেম জ্যাম। এ তো আমরা গেম বানাবো, গেম বানানোর জন্য তো আমাদের প্রোগ্রামিং করা লাগবে, কোডিং করা লাগবে। ওই জিনিসগুলোর জন্য আমরা অনেকে গেম ইঞ্জিনের নাম নিশ্চয়ই শুনেছি, যেমন ইউনিটি বা আনরিয়েল ইঞ্জিন, এগুলো আমরা হয়তো অনেকে শুনেছি। তো এগুলোর সেশনও আমাদের হবে ইনশাল্লাহ। বাট আজকে আমরা হচ্ছে এমন একটা জিনিস থেকে শুরু করব যেটার জন্য হচ্ছে আমাদের এত কমপ্লিকেটেড নলেজ প্রয়োজন নাই। একটা গেম ইঞ্জিনকে কোড করার মতো কমপ্লিকেটেড নলেজের প্রয়োজন নাই। আমরা আজকে হচ্ছে নর্মাল জাভাস্ক্রিপ্ট এর নলেজ দিয়ে হচ্ছে গেম বানানো, উইদাউট এনি গেম ইঞ্জিন, একটা গেম বা একটা জেনারেটিভ আর্ট বা সিমুলেশন বা গেমের একটা লাইব্রেরি P5JS, এটা দিয়ে শুরু করব। তো এই জিনিসটা আমি যখন কলেজে সেকেন্ড ইয়ারে পড়তাম, তখন এই দ্য কোডিং ট্রেইন নামে এই ভদ্রলোক এর ইউটিউব ভিডিও দেখে আমি হচ্ছে অনেক বেশি ইন্সপায়ার্ড হই যে আচ্ছা, এটা তো এত সহজেই কোনো কিছুকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায়, বিভিন্ন সিমুলেশনস করা যায়, গেম বানানো যায়। ওনার এই জিনিসটা দেখে আমি হচ্ছে খুবই ইন্সপায়ার্ড হই, এবং আমার P5JS দিয়ে বলতে পারো যে আমার মোটামুটি প্রোগ্রামিং এর মানে হাতে খড়ি। P5JS মানে বিফোর ইভেন এনি আদার প্রোগ্রামিং নলেজ আই স্টার্টেড উইথ গ্রাফিক্যাল প্রোগ্রাম। অনেকে যে কনসোল প্রোগ্রামিং না করে নাকি গ্রাফিক্যাল প্রোগ্রামিং করা যায় না বলে, P5JS ইজ সো বিগিনার ফ্রেন্ডলি যে ইউ ক্যান জাস্ট গেট স্টার্টেড রাইট অ্যাওয়ে। তো এবং এটা দিয়ে যে গেম বানালে যে তুমি যারা গেম ইঞ্জিন দিয়ে গেম বানাচ্ছে তাদের থেকে পিছায় থাকবা, ব্যাপারটা এমনও না। ইনফ্যাক্ট আমি এবং আমার ভাই একটা গেম জ্যামে হচ্ছে আম, একটা এই P5JS দিয়ে বানানো একটা গেম দিয়ে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে জিতেছিলাম। এখানে যে গেমটা দেখতেছো এই গেমটা কমপ্লিটলি P5JS এ বানানো, ইনক্লুডিং দিস মানে মেইন মেনু অ্যানিমেশন। হ্যাঁ, তো এই গেমটা দিয়ে কিন্তু আমরা জিতেছি। Even animation, this sprites and everything, the entire thing was made with P5JS. So of course you can win with P5JS. তো আমরা হচ্ছে আজকে P5JS এর জিনিসপত্রগুলোই দেখবো। সো আমার প্ল্যান আছে যে এই কিছু টপিক কভার করা, সেই টপিকগুলো হচ্ছে আমি একটু এখানে দেখাই। আমি হয়তো আজকে একটা ফুল ফ্লেজেড গেম বানাতে পারবো না এই স্বল্প সময়ের মধ্যে, কিন্তু আমি হচ্ছে এইখানে জিনিসটা এই কয়টা টপিক আমি কভার করার চেষ্টা করবো, যেটা দিয়ে আশা করি তোমরা এগুলোকে কম্বাইন করে বিভিন্ন রকম গেম তোমরা বানাতে পারবে ইনশাল্লাহ। তো আমরা P5JS যদি কাজ শুরু করতে চাই তাহলে দুই ভাবে কাজ শুরু করা যায়। একটা হচ্ছে জাস্ট প্লাগ এন্ড প্লে, ডিরেক্টলি একটা ওয়েব এডিটর পাওয়া যায় P5JS এর। এই ওয়েব এডিটরে তুমি যদি যাও, তুমি এখানে কোড করবা, রান দিলে এই পাশে এটা রান হবে। তুমি এটাকে ফুল স্ক্রিন রান করতে পারবা, হোয়াট এভার ইউ ওয়ান্ট। এখানে কোড করবা এবং অটো রিফ্রেশ অন করে রাখা যায়। সো কোড করে জাস্ট সেভ দিবা, সঙ্গে সঙ্গে কোড সেভও দেওয়া লাগবে না, মানে জাস্ট লিখবা, দেবা, অটোমেটিকলি এই জায়গাটায় আপডেট হচ্ছে। তো অনেক অনেক ইজিলি কাজটা করা যায়। বাট আমি হচ্ছে এই ওয়েব এডিটরের মধ্যে এখন মানে করতে যাচ্ছি না, কারণ আলটিমেটলি আমাদের এটা সাবমিশন করা লাগবে, এটা এই গেমটা বানায় আমাদের লোকালি ডেভেলপ করে শিখতে হবে। আর এমন হতে পারে অনেকের এই অনলাইনে এই গেম বানানোর হচ্ছে সুবিধা না হতে পারে, তাকে অফলাইনে কাজগুলো করতে হতে পারে। তার জন্য আমি ডাউনলোড লোকালি এটা দেখাবো যে কি করবা। তুমি হচ্ছে এখান থেকে P5JS এর এই কমপ্লিট লাইব্রেরি ডাউনলোড করে নিবা, দেখবো ওইখানে হচ্ছে কিছু জাভাস্ক্রিপ্ট এবং এইচটিএমএল দেয়াই আছে। জাস্ট ওইটাকে তুমি তোমার ইতে নিয়ে আসবা। কারণ আমি আমার হচ্ছে এই আমার পছন্দের টেক্সট এডিটরে নিয়ে আসছি। তো এই জায়গায় হচ্ছে একটা sketch.js নামে একটা ফাইল ওরা ওরা দিয়ে দেয়। তারপর একটা লাইব্রেরি একটা জিনিস আছে যেখানে P5 এর দুইটা, মানে P5 min.js আর P5 sound.min.js এই জিনিস দিয়ে দেয়, একটা সাউন্ডের জন্য আর একটা নর্মাল আঁকা আঁকির জন্য। আর হচ্ছে আমি অ্যাসেটস দেখানোর ইচ্ছা আছে আজকে। তো অ্যাসেটস এর জন্য আমি আলাদা কিছু অ্যাসেটস ডাউনলোড করে নিয়েছি ব্র্যাকিস এর কাছ থেকে। ব্র্যাকিস একজন ইউটিউবার, তার বিভিন্ন অ্যাসেটস ছিল, সেগুলো আমি ডাউনলোড করে নিয়েছি আজকে দেখানোর জন্য। আর এই তো index.html, এটা হচ্ছে ওরা দিয়ে দেয়।
এবং হচ্ছে sketch.js এটা ওরা দিয়ে দেয়। সো আমরা আজকে হচ্ছে এখান থেকে দেখা শুরু করি যে আসলে এই জিনিসটা মানে কিভাবে হচ্ছে কাজ করে। প্রথম কথা হচ্ছে আমরা একটু P5JS এর হ্যালো ওয়ার্ল্ড টাইপের জিনিস দেখতে চাই। বাই দ্য ওয়ে, তোমরা যদি হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে ফ্যামিলিয়ার না হও তাহলে কোনো সমস্যা নেই। জাভাস্ক্রিপ্টের এইটা একটা জাভাস্ক্রিপ্টকে পিক আপ করা অনেক ইজি, মানে এটা একদমই একদম সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ, এটা পিক আপ করা অনেক ইজি। বাট কেউ যদি তোমার জাভাস্ক্রিপ্ট ছাড়া অন্য কিছুতে ফ্যামিলিয়ার হয়, যেমন পাইথন বা কিছু, এরও হচ্ছে অনেক রকম গেম ফ্রেমওয়ার্কস বা লাইব্রেরিজ পাওয়া যায়, যেমন পাই গেম। তুমি একটা যদি শিখো, P5JS শিখলে পাই গেম পারবা, পাই গেম শিখলে P5JS পারবা, দে আর ভেরি সিমিলার। তো এটা নিয়ে সমস্যা নেই। আবার P5JS পারলে একটা সুবিধা হচ্ছে, প্রসেসিং নামে একটা জিনিস আছে, ওইটাও হচ্ছে প্রসেসিং ফাউন্ডেশনের বানানো, P5JS প্রসেসিং ফাউন্ডেশন বানানো, ওইটাও প্রসেসিং ফাউন্ডেশন বানানো, ওইটাও পারবো, এটা জাভাতে কাজ করে। সো একটা শিখলে অনেকগুলো হয়ে যাবে। সো এটা নিয়ে কোনো চিন্তা করে না। আমি হচ্ছে তাও চেষ্টা করবো অন দ্য ফ্লাই বুঝাইতে, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, এন্ড ডু ইন্টারাপ্ট, আমাকে আর থামায় হচ্ছে কিছু জিজ্ঞেস করলে কইরো, সমস্যা নেই। আমি হয়তো সারাক্ষণ চ্যাটের দিকে খেলাতে পারবো না, সো আমাকে আটকায় জিজ্ঞেস করতে সমস্যা নেই। আচ্ছা, আমরা সবাই হয়তো জাভাস্ক্রিপ্টের এই জিনিসটা সম্পর্কে জানি যে ধরো আমি যদি এখানে একটা জিনিস হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই, তাহলে হয়তো আমি এভাবে লিখতাম হ্যালো ওয়ার্ল্ড। তো আমি এখানে সেভ করার সঙ্গে সঙ্গে আমার ব্রাউজারে এখানে কনসোলটা ওপেন আছে, কনসোল হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আসতেছে। আর লাইভ রিলোড এনেবল, এটা কেন আসতেছে আসলে, এই যে আমি বললাম সেভ করার সঙ্গে সঙ্গে রিলোডে চাপা লাগতেছে না, কারণ আমি একটা লাইভ সার্ভার রান করে রাখছি আমার আমার এই মেশিনে। সো এটা লাইভ সার্ভার রান না করলে হবে, তুমি হয়তো বা রিলোডে চাপ দিবা, তখন ম্যানুয়ালি রিলোড হবে। বাট এনিওয়ে, সেখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে, এন্ড ইগনোর লাইভ রিলোড এনেবল, এটা ইগনোর করার সমস্যা। আচ্ছা, তো P5JS এ তো আমরা হচ্ছে এরকম কনসোলে প্রিন্ট করার জন্য আসিনি, P5JS তো আমরা আঁকাআঁকি করার জন্য আসছি। তাহলে আঁকাআঁকির একটা হ্যালো ওয়ার্ল্ড দেখি। তো আমাদের আঁকাআঁকি হ্যালো ওয়ার্ল্ডের জন্য দুটো ফাংশন ডিফাইন করা লাগে, যেই দুটো ফাংশন আমরা কোথাও কল করি না, এটা P5JS নিজেই কল করে। একটা হচ্ছে সেটআপ ফাংশন, একটা হচ্ছে ড্র ফাংশন। তো সেটআপ ফাংশন আর ড্র ফাংশন, তোমরা যদি কেউ আরডুইনো নিয়ে কাজ করো, আরডুইনো ওই যে একটা মাইক্রো কন্ট্রোলার বোর্ড যে পাওয়া যায় আরডুইনো নামে, সেটা নিয়ে কাজ করো, তোমরা হয়তো বা সেটআপ আর লুপ নামে দুইটা ফাংশন সম্পর্কে জানো। অ্যাকচুয়ালি মজার ব্যাপার কি জানো, আরডুইনো এই P5JS বা মানে প্রসেসিং ফাউন্ডেশনের এই ডিজাইনটা থেকে অনুপ্রাণিত হয়ে আরডুইনো হচ্ছে এই দুটো ফাংশন বানাইছে। তো এটা কিন্তু হচ্ছে দ্য ফাদার অফ আরডুইনো বলতে পারো, ওই আরডুইনোর যে ইন্টারফেসটা। তো এই জায়গায় হচ্ছে সেটআপ আর ড্র, এই দুটো ফাংশন কি করে, সেটআপ ফাংশনটা হচ্ছে একবার কল হয়, পুরো তোমার যে গেমটা আছে বা পুরো যে অ্যানিমেশনটা বানাচ্ছো, তুমি যেটাই বানাচ্ছো, তার পুরোটার মধ্যে একবার এই ফাংশনটা P5JS নিজেই কল করে দিবে। সো আমাদেরকে ম্যানুয়ালি এখানে এসে সেটআপ এভাবে কল করার প্রয়োজন হবে না। এটা হচ্ছে ও নিজেই ম্যানুয়ালি, মানে ও নিজেই কল করে দিবে আর কি। তো ফর এক্সাম্পল আমি যেখানে বলি console.log, ধরো বললাম হচ্ছে এই জায়গায় আমি বললাম সেটআপ, দেখো এখানে সেটআপটা একবার কল হয়েছে। আর আমি যদি সিমিলার একটা জিনিস যদি এখানে এসে আমি দেখাই যে এটা হচ্ছে ধরো দিয়ে দিলাম হচ্ছে ড্র, দেখো দেখছো সেটআপ একবার আসছে, ড্র কিন্তু সমানে আসতেই আছে। ড্রটা হচ্ছে অ্যানিমেশনের জন্য ব্যবহৃত হয়, যে অ্যানিমেশন হবে, একটার পর একটা ফ্রেম আসবে তার জন্য। আর সেটআপ হচ্ছে পুরো সিমুলেশন বা গেমটাকে ইনিশিয়ালাইজ করার জন্য যা যা দরকার তা আমরা সেটআপে লিখি। আচ্ছা, তো আমি হচ্ছে সেটআপে একটা ক্যানভাস তৈরি করতে চাই, ক্যানভাস মানে আমি যেখানে একাকি করতে পারি। তো ক্যানভাস তৈরি করার জন্য যে ফাংশনটা ব্যবহৃত হয় এটা হচ্ছে ক্রিয়েট ক্যানভাস, এটা হচ্ছে P5JS তোমাকে দেয়। তো এখানে তুমি হচ্ছে ক্যানভাসের সাইজটা বলে দিবা, ধরো আমি চাই হচ্ছে একটা ধরো 600x400, এগুলো পিক্সেল সাইজের, 600x400 সাইজের একটা আচ্ছা ধরো আমি 800x400 দিয়ে দিই, 800x400। 800x400 সাইজের একটা আমি হচ্ছে একটা মানে পিক্সেল, 800 পিক্সেল বাই 400 পিক্সেল, 800 পিক্সেল হবে উইডথ, 400 পিক্সেল হবে তার হাইট, এটাতে একটা ক্যানভাস তৈরি করতে চাই। তো আমি যদি রান করি, একটা ক্যানভাস তৈরি হয়েছে, আমি দেখতে পাচ্ছি না কেন বলতো, কারণ আমার ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডটাও সাদা, আমার ক্যানভাসের ব্যাকগ্রাউন্ডটাও সাদা। তো এটাতে আসলে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি আপাতত কনসোলটাকে হাইড করে রাখি। এনিওয়ে, আমার দেখা যাচ্ছে না কারণ কালার মিলে যাচ্ছে। তো চল আমি এটার কালারটা পরিবর্তন করি। তো ক্যানভাসের কালার পরিবর্তন করার জন্য আমরা জিনিসটা ব্যবহৃত, এটাকে বলে ব্যাকগ্রাউন্ড। এটা যেটা করে ক্যানভাসটাকে ক্লিয়ার করে দেয়, একদম ক্যানভাসটাকে ওই রং দিয়ে ক্লিয়ার করে দেয়। তো এই ব্যাকগ্রাউন্ড ফাংশনের ভিতরে আমরা একটা কালার দিব। তো কালারের তিনটা কম্পোনেন্ট থাকে, RGB। তো আমার এই RGB ভ্যালুটা আমি এখানে সেট করে দিচ্ছি, ধর আমি একটা ইয়েলোইশ কালার চাই, তাহলে হয়তো তোমরা এখানে লুক আপ করতে পারো গুগলে যে ইয়েলো কালার RGB কত, কোন কালার RGB কত। তো আমি একটা কালার আমার মাথায় আছে, তো আমি সেই কালারটা দিয়ে দিচ্ছি, RGB ভ্যালু এটা। তাহলে তুমি যদি একটা ভ্যালু দিতে পারো, সেক্ষেত্রে এটা হচ্ছে গ্রে স্কেল হবে, তিনটা কমা কমা দিয়ে তিনটা ভ্যালু দিলে সেটা হচ্ছে RGB হিসেবে ট্রিট করবে আর কি। তো আমি যদি সেভ করি, দেখো এখানে আমার এই যে এবার কিন্তু দেখা যাচ্ছে যে এটা হচ্ছে 800 উইডথ আর 400 হাইটের একটা ক্যানভাস তৈরি হয়েছে। এর মধ্যে আমি আঁকাআঁকি করতে পারি। তাহলে আমি সেটআপের মধ্যে হচ্ছে এই ক্যানভাসের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিলাম। এখন আমি যদি হচ্ছে আহ এটার একটা কথা বলি, যে আমি এখন যখন আঁকাআঁকিতে যাব, আমি কিছুক্ষণ পরে কিছু শেপস আঁকবো। তো শেপ আঁকার সময় আমার কিন্তু বুঝতে হবে যে আমি যখন শেপটা আঁকবো, যে কোনো কিছু আঁকতে লিখতে বা যাই করবা তুমি এখানে P5JS এর ভিতরে, সবগুলোর মধ্যে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যে
অ্যাকচুয়ালি P5JS না, যে কোনো গেম ডেভেলপমেন্ট জিনিসের মধ্যেই বা সিমুলেশনস এর মধ্যে যেখানেই করো, তোমার একটা কোঅর্ডিনেট বলা লাগবে যে আমি অমুক কোঅর্ডিনেট একটা বৃত্ত আঁকতে চাই, অমুক কোঅর্ডিনেট একটা বর্গ আঁকতে চাই, এরকম তোমাকে কোঅর্ডিনেট উল্লেখ করতে হবে। তাহলে বোঝাটা খুবই জরুরি যে কোঅর্ডিনেটটা আসলে কিভাবে সেট আপ করা এই আমার এই ক্যানভাসের মধ্যে। এটা একটা মনে হতে পারে যে কোঅর্ডিনেট মনে হয় সেন্টারটায় 0 0 0 মানে অরিজিন পয়েন্ট, ডান পাশে এক্স অক্ষ, ডান দিকে এক্স অক্ষ বাড়ে, উপরের দিকে ওয়াই অক্ষ বাড়ে, বাম দিকে এক্স অক্ষ কমে, নিচের দিকে এক্স অক্ষ কমে। কিন্তু না, এই P5JS এ বা অ্যাকচুয়ালি মানে অলমোস্ট অল মডার্ন এই টুলস গুলোর মধ্যেই অরিজিন হচ্ছে লেফট মোস্ট পয়েন্টে, টপ লেফট পয়েন্ট, হ্যাঁ টপ লেফট পয়েন্টে হচ্ছে অরিজিন। ডান দিকে এক্স অক্ষ বাড়ে, ডান দিকে তো এক্স অক্ষ এমনিও আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তো ডান দিকে এক্স অক্ষ বাড়ে, তবে ওয়াই অক্ষ হচ্ছে ফ্লিপড। ওয়াই অক্ষ কি উপরের দিকে বাড়ে না সাধারণত, এখানে ওয়াই অক্ষ হচ্ছে নিচের দিকে বাড়ে। তার মানে এখানে খেয়াল রাখতে হবে যে অরিজিন হচ্ছে টপ লেফট কর্নারে থাকবে, আর তোমার হচ্ছে অরিজিন টপ লেফট কর্নারে থাকবে, এক্স এক্সিস হচ্ছে ডান দিকে বাড়বে, আর ওয়াই এক্সিস হচ্ছে নিচের দিকে, ঠিক আছে, নিচের দিকে বাড়বে। আহ, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ডান দিকে বাড়বে, এটা হচ্ছে ডাউনওয়ার্ড, ঠিক আছে, ডাউনওয়ার্ড বাড়বে, এটা হচ্ছে রাইটওয়ার্ড বাড়বে। এটা যদি বুঝো তাহলে আসলে তোমার অনেক কিছুই বুঝতে সহজ হবে। তো আমি যদি একটা এখন সার্কেল আঁকতে চাই, ধর একটা সার্কেল আঁকতে চাই আমি, তাহলে আমি হচ্ছে যে এখানে যদি এই জিনিসটা আমি এখানে লিখি, যে দেখো আমি এখানে লিখলাম হচ্ছে, আপাতত আমাদের ড্র ফাংশন নিয়ে আমি কাজ করতেছিলাম, আমি ড্র ফাংশনটা ডিলিটই করে দিলাম। তো আমি এখানে একটা সার্কেল আঁকতে চাই। তো সার্কেলটা আঁকতে চাই, ধরো আমি আঁকতে চাই হচ্ছে সেন্টারে কোথাও আঁকতে চাই, সেন্টারে আঁকতে চাই। এখন সার্কেলের যে সার্কেল ফাংশনটা P5JS আমাকে দেয়, তার হচ্ছে তিনটা, তার হচ্ছে প্যারামিটার। তো প্যারামিটার এ বি সি এভাবে লিখলাম। তো তিনটা প্যারামিটারের মধ্যে কোন প্যারামিটারটা কি ডিনোট করে? প্রথম প্যারামিটার ডিনোট করে হচ্ছে সার্কেলের সেন্টারের এক্স কোঅর্ডিনেট কোনটা হবে। তো আমি ধরো একটা দিলাম হচ্ছে 50 দিলাম। পরের যে কোঅর্ডিনেটটা সেটা ডিনোট করে হচ্ছে, পরের যে প্যারামিটার সেটা ডিনোট করে ওয়াই কোঅর্ডিনেট কত হবে, ধরো আমি দিলাম হচ্ছে 40। আর এর যে পরের সি নাম্বার বা থার্ড নাম্বার প্যারামিটারটা ডিনোট করে সার্কেলটার ডায়ামিটার কত হবে। তো ধরো আমি দিলাম হচ্ছে 10। আমি এখন যদি সেভ করি, দেখো এখানে একটা সার্কেল আসছে। এই সার্কেলটা হচ্ছে কেন এখানে আসছে, আমার এখান থেকে এই যে অরিজিন থেকে ডান দিকে 50 ঘর, নিচের দিকে 40 ঘরে, দেখো 50 40 এক্স অক্ষ কোন দিকে বাড়ে, ডান দিকে, তাহলে +50 যখন দিছি ডান দিকে 50 ঘর, নিচের দিকে 40 ঘর, আর ব্যাস হচ্ছে 10, এভাবে আসছে। আমি যদি চাই যেটাকে একদম সেন্টারে দেখাবো, তাহলে আমি কি করতে পারি, আমার তো হচ্ছে 800 আর 400 হচ্ছে উইডথ আর হাইট, তাহলে আমি কি কি বলতে পারি, আমি বলতে পারি যে আচ্ছা 800 কে আমি 2 ভাগ করে দিলাম, তার মানে 400। 400 এক্স এর মান যখন 400, সেখানে আমি সেন্টারটা আনতে চাই, আর ওয়াই কেও 2 ভাগ করে দিলাম, সেটা হচ্ছে 200। যদি আমরা এভাবে হচ্ছে করি, তাহলে দেখো এটা কিন্তু একদম সেন্টারে এসেছে। আমি এটাকে একটু বড় করে দিই, ধরো হচ্ছে এটাকে আমি ডায়ামিটারটাকে 100 করে দিলাম। তো এখানে আমার একটা 100 ডায়ামিটার তথা 50 রেডিয়াসের একটা সার্কেল আমি এঁকেছি, যার সেন্টারটা হচ্ছে 400, 200 যেটা কিনা আমাদের ক্যানভাসের অর্ধেক। এখন একটা জিনিস তোমরা হয়তো নোটিস করবা, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ডুপ্লিকেশন অফ ভ্যারিয়েবলস আছে। যেমন ধরো আমি যে এখানে 800 আনলাম, 800 কে অর্ধেক করে 400 করেছি, কিন্তু যদি আমার কখনো মনে হয় আমি ক্যানভাসটাকে একটু বড় করতে চাই, ধরো আমি ক্যানভাসটাকে এখন করে দিলাম হচ্ছে, ধরো আমি বা ছোট করতে চাই, ধরো আমি 600 করে দিলাম, এটা কিন্তু 400 200ই আছে। আমি সেভ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবি ওটা কিন্তু আগের জায়গাতেই আছে সার্কেলটা, কিন্তু ক্যানভাসটা ছোট হয়ে গেছে। কিন্তু আমি তো চাই এটা সেন্টারেই থাকুক, ক্যানভাস যত বড় ছোটই হোক না কেন। তাহলে সেক্ষেত্রে আমরা P5JS আমাকে একটা সুবিধা দেয়। P5JS হচ্ছে আমাকে উইডথ আর হাইট নামে দুইটা ভ্যারিয়েবল সেট করে দেয় ইন্টারনালি, যেটাকে আমি ব্যবহার করতে পারি। তো দেখো আমি যদি এখানে 400 ব্যবহার না করে আমি যদি উইডথ বাই 2 করি, আর এখানে যদি আমি হচ্ছে হাইট বাই 2 করি, দেখবে এটা কিন্তু সেন্টারে চলে এসেছে। কারণ আমি যদি এখানে একটা জিনিস দেখাই, আমি এটাকে যদি আসলে উইডথ আর হাইট কোনো ম্যাজিক্যাল জিনিস না, যেই মাত্র আমি ক্রিয়েট ক্যানভাস করলাম তখন আসলে উইডথ আর হাইট নামে দুইটা ভ্যারিয়েবল আসলে সেট হয়ে গেছে। দেখো আমি যদি এখানে প্রিন্ট করি, দেখো 600 400। যদি আমি এখানে আবার এটাকে 800 করে দিই, দেখো 800 400 হচ্ছে উইডথ হাইটের মান, আর আমার এটা অটোমেটিক কিন্তু সেন্টারে চলে আসতেছে। তার মানে P5JS কিন্তু আমাকে অটোমেটিক্যালি একটা ভ্যারিয়েবল দিচ্ছে উইডথ হাইট নামে। আচ্ছা, তো এখন আসো যে আমরা যদি এই জিনিসটার আমরা দেখতে চাই যে এটার অন্যান্য শেপ কিভাবে আঁকে, তাহলে অন্যান্য শেপ আঁকার জন্য আমরা কি করব, দেখো যে যদি সার্কেল নায়িকা আমি একটা রেক্টেঙ্গেল আঁকতে চাইতাম, তখন রেক্টেঙ্গেল আঁকতে চাইলে আমি কিভাবে করতাম। রেক্টেঙ্গেল আঁকার ফাংশন হচ্ছে রেক্ট, যে রেক্ট ফাংশনটা হচ্ছে চারটা জিনিস নেয়, চারটা প্যারামিটার নেয়, চারটা প্যারামিটার।
যার প্রথম প্যারামিটারটা হচ্ছে প্রথম দুটো প্যারামিটার আবারও এক্স এবং ওয়াই। তো সেটাকে আমি হচ্ছে ধরো যে আবারও উইডথ বাই টু হাইট বাই টুই দিলাম, যে উইডথের অর্ধেকে এবং হাইটের অর্ধেকে এভাবে দিলাম। আর হচ্ছে পরের যে দুটো প্যারামিটার আছে তারা হচ্ছে রেক্টেঙ্গেলটার উইডথ আর হাইট। তো আমি ধরো উইডথ দিলাম হচ্ছে 50 আর হাইট দিলাম হচ্ছে 30। তো যদি সেভ করি, দেখো এটা এখানে এসেছে, কিন্তু একটা জিনিস একটু খটকা লাগতেছে না, যে এটা কেমন যেন। আচ্ছা আমি এটাকে একটু প্রথমত রেক্টেঙ্গেলকে একটু বড় করে দিই। ধরো এটাকে আমি হচ্ছে 50/100 না দিয়ে ধরো হচ্ছে 200/100 দিলাম। তো এই যে রেক্টেঙ্গেলটা এসেছে, এখন এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে আসলে এই জিনিসটা কিন্তু একটু উইয়ার্ড ভাবে আসতেছে। এইটার যে টপ লেফট কর্নারটা, রেক্টেঙ্গেলটার টপ লেফট কর্নারটা উইডথ বাই টু হাইট বাই টুতে এসেছে। আসলে এই যে উইডথ বাই টু হাইট বাই টুর যে জিনিসটা, এটা আসলে ডিনোট করে রেক্টেঙ্গেলের টপ লেফট কর্নারটা কোথায় যাবে। এগেন আমাদের এই যতগুলো এই গ্রাফিক্স ফ্রেমওয়ার্কস আছে তাদের ম্যাক্সিমাম গুলাই হচ্ছে সবসময় টপ লেফট কর্নার নিয়ে কাজ করে। যেমন আমাদের ক্যানভাসের টপ লেফট কর্নার যেমন 0 ছিল, আমাদের তেমনি রেক্টেঙ্গেলের টপ লেফট কর্নারটা হচ্ছে এখানে মেনশন করতে হয়। তো এখানে একটু হয়তো হিসাব নিকাশ করা লাগতে পারে আমি যেটাকে প্রপারলি প্লেস করতে চাই। তবে আমাকে পিভিএস একটা সুবিধা দেয়, যে একটা রেক্ট মোড বলে একটা ফাংশন আছে, যেটা দিয়ে আমি হচ্ছে যে এখানে সেন্টার বলে দিই, তাহলে হচ্ছে যে এইটা এইখানে আমি যেই জিনিসটা উল্লেখ করছি তখন পিভিএস বুঝে ফেলবে যে এটা আসলে সেন্টারের কোঅর্ডিনেট উল্লেখ করতেছি। আমি যখন সেভ দিই, দেখো এবার কিন্তু সেন্টারটা ওখানে প্লেস হয়ে গিয়েছে। তো এইভাবে আমি রেক্টেঙ্গেল করতে পারি। আর এইভাবে আরো অনেক শেপস আছে, তোমরা হচ্ছে P5JS এর রেফারেন্স আমি একটু দেখিয়ে দিই জিনিসটা, তোমার সুবিধা হবে। দেখো রেফারেন্স, P5JS রেফারেন্স, এখানে তুমি হচ্ছে যত ফাংশনস আছে সেই পাকার দেখো। আমি হচ্ছে তোমাকে সার্কেল এবং হচ্ছে রেক্টেঙ্গেল দেখিয়েছি, সার্কেল এবং রেক্টেঙ্গেল, লাইন আছে, এলিপস আছে, ট্রায়াঙ্গেল আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, এগুলো তোমরা হচ্ছে একটা করে এক্সপ্লোর করতে পারো। একটা ক্লিক করলেই ভিতরে দেখাবে এটার ভিতরে কি কি প্যারামিটারস আছে, কি রিটার্ন করে বা কি করে, সাইড এফেক্টস কি, এগুলো দেখাবে। তো এখন আমরা হচ্ছে একটু টেক্সট লেখা শিখি, টেক্সট কিভাবে লেখে। তো টেক্সট লেখার জন্য আমরা হচ্ছে যে ফাংশনটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে টেক্সট। এটা খুবই ইনটুইটিভ, যেটা করে একটা টেক্সট এখানে দিতে হয়, মানে কি লিখতে চাও, ধর আমি লিখলাম হ্যালো, হ্যালো P5, এটা লিখলাম, এবং এখানে উল্লেখ করতে হয় যে তার কোন কোঅর্ডিনেটে সেটাকে আমি দেখাতে চাই, কোন কোঅর্ডিনেটে। তো আমি ধরো এখানে একটা কোঅর্ডিনেট যদি দিয়ে দিই, ধরো হচ্ছে 100 আর হচ্ছে 40, দেখো এখানে হ্যালো P5 কথাটা আসলে এসেছে। হ্যালো P5 কথাটা এসেছে, কিন্তু দুইটা অসুবিধা মনে হচ্ছে। একটা, আচ্ছা একটা অসুবিধা এখনই বোঝা যাচ্ছে না, কিন্তু একটা অসুবিধা, আরেকটা অসুবিধা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এটা খুবই ছোট দেখাচ্ছে। তুমি বড় করতে চাইলে একটা ফাংশন আছে টেক্সট সাইজ, ইফ আই রিকল কারেক্টলি, এখানে মনে হয় তোমার পয়েন্টসে দেওয়া লাগে 32 পয়েন্টস বা এমন কিছু। তো এটা একটু বড় হয়ে গেছে। তাহলে এখানে তুমি টেক্সট সাইজ দিয়ে হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারবা এটার ফন্ট কত হবে, ফন্টের সাইজটা কত হবে। আর টেক্সট ফাংশনটা দিয়ে যে কাজটা করতে পারবা সেটা হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি দেখাতে পারবা। এখন কথা হচ্ছে রেক্টেঙ্গেলের যেমন হচ্ছে প্রথম যেই দুইটা প্যারামিটার ছিল সেই দুইটা প্যারামিটার হচ্ছে টপ লেফট কর্নার নাকি সেন্টার, এটা যেমন হচ্ছে একটা রেক্ট মোড দিয়ে ডিফাইন করা যায়। এটা যদি তুমি দাও তাহলে সেন্টারের কোঅর্ডিনেট হবে, না হলে এটা যদি না দিয়ে রান করো তাহলে এই প্রথম দুইটা আর্গুমেন্ট হচ্ছে আসলে নির্দেশ করবে যে এটার তার সেন্টার, তার টপ লেফট কর্নারের মানে কোঅর্ডিনেট। একইভাবে টেক্সটের বেলাতেও একটা ব্যাপার আছে এখানে। টেক্সটে তুমি যেটা উল্লেখ করতেছো এখানে, সেই জিনিসটা হচ্ছে আসলে টপ লেফট কর্নারের, সরি এটা টেক্সটের জন্য যেটা হচ্ছে বটম লেফট কর্নারের প্যারামিটার হয়। এখানে এই জিনিসটা খুবই কনফিউজিং। তার জন্য আরেকটা এখানে একটা ফাংশন আছে টেক্সটের অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইন, যেটা দিয়ে তুমি কি করতে পারো, টেক্সট গুলোকে অ্যালাইন করে ফেলতে পারো। টেক্সটকে অ্যালাইন করার দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কিভাবে অ্যালাইন করবা, ওয়াই অক্ষ বরাবর। তো আমার পরামর্শ হচ্ছে অলওয়েজ সেন্টার সেন্টার দিয়ে রাখলে এটা কোনো প্যারা হয় না, যে মানে ইজিলি বোঝা যায় যে এটা আসলে এটা হচ্ছে এখন কিন্তু সেন্টার কোঅর্ডিনেট মিন করতেছে 140। সো লেটস ভেরিফাই ইট। আমি এখানে যদি উইডথ বাই টু হাইট বাই টু দেই, তাহলে দেখবা এই হ্যালো P5 টা একদম সেন্টারে চলে এসেছে। তাহলে তাহলে এইভাবে উইডথ বাই টু হাইট বাই টু দিয়ে আমরা সেন্টারাইজ করতে পারতেছি। এবং উইডথ বাই টু কেন, আমি যদি এখানে উইডথ বাই 3 দেই, তাহলে এটা হচ্ছে একটু এদিকে চেপে যাবে, যেহেতু তার এক্স কোঅর্ডিনেট কমে গেল। এইভাবে সব আমি আমি তোমাদের রেকমেন্ড করব কোঅর্ডিনেট গুলোকে হার্ড কোড না করে এভাবে উইডথ এর রেসপেক্টে লিখতে, যাতে তুমি যখনই ক্রিয়েট ক্যানভাসের মধ্যে ক্যানভাসের সাইজ পরিবর্তন করবা সবকিছু যেন রিলেটিভলি একই জায়গায় থাকে। সো এটা হচ্ছে আমার পরামর্শ। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে টেক্সটও দেখতে শিখলাম, এবং হচ্ছে আমরা এখন দেখি আমাদের রোড ম্যাপে আমরা কোথায় আছি। আমরা হচ্ছে ওয়েব এডিটর ডাউনলোড এগুলো করে ফেলেছি, ক্রিয়েট ক্যানভাস পারি, ব্যাকগ্রাউন্ড পারি, সার্কেল রেক্টেঙ্গেল পারি, এগুলো তোমরা একটু এক্সপ্লোর করে নিও। এখন আমরা হচ্ছে একটু টেক্সটও দেখেছি, আসলে আমরা একটু কালারিং জিনিসটা দেখে আসি, কালারিং জিনিসটা দেখে আসি। তো আমরা তো রেক্টেঙ্গেল আঁকা শিখলাম, কিন্তু কালার করব কিভাবে। কালার করার জন্য, আচ্ছা আমি টেক্সটটাকে আপাতত একটু উঠিয়ে রাখি, টেক্সটটা আপাতত আমাদের প্রয়োজন নেই। আমি একটু রেক্টেঙ্গেল নিয়ে একটু কথাবার্তা বলি। রেক্টেঙ্গেল বা যে কোনো শেপ কালার করার জন্য আমরা দুটো জিনিস ব্যবহার করা হয়, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার।
তো তোমরা যারা ফটোশপ বা হচ্ছে ইলাস্ট্রেটর এগুলো ব্যবহার করো তারা হয়তো এগুলোকে অন্য নামেও চিনতে পারো। ইলাস্ট্রেটর মনে হয় ফিলার স্ট্রোকই বলে। তো এটাকে দেখো যে ফিলার ফিল বলতে বোঝায় যে এইটার ভিতরের কালারটা কি হবে, আর স্ট্রোক বলতে বোঝায় এই বাইরের বর্ডারটার কালার কি হবে। বাই ডিফল্ট ফিল কালার হোয়াইট দেওয়া থাকে আর স্ট্রোক কালার হচ্ছে ব্ল্যাক দেওয়া থাকে। তো আমি এখানে যদি পরিবর্তন করতে চাই যে ফিল কালার, এটাকে আমি হচ্ছে একটু ধরো এখানে আমি RGB দিয়ে দিলাম, ধরো হচ্ছে আমি এখানে দিলাম 100। আচ্ছা আমি আমার মতো একটা কালার দিই, ধরো লাল কালার করে দিলাম। তো এখানে যেভাবে রান করি দেখবা আমি তো টেক্সটটাকে সরিয়ে দিয়েছি, তো এটা হচ্ছে এরকম রেড কালার হয়ে এসেছে। তো রেড কালার হয়ে এসেছে, এটা হচ্ছে ফিল কালার। এখন ধরো আমি স্ট্রোক কালার, এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি, যখনই কালার উল্লেখ করছি তখন RGB উল্লেখ করছি। সবসময় যে RGB উল্লেখ করতে হবে এমন না। তুমি যদি শুধু চাও যে একটু সাদা কালো টাইপের চাও, সেক্ষেত্রে তুমি শুধু একটা কম্পোনেন্ট বললেই হয়। ধরো বললাম আমি হচ্ছে 100, তাহলে 255 মানে বোঝায় ফুল। 255 মানে বোঝায় ফুল, তোমরা RGB সম্পর্কে জানলে জানবা। আর এখানে আমি 100 দেওয়ার অর্থ হচ্ছে আমার RGB তিনটা চ্যানেলই 100, অর্থাৎ গ্রে স্কেল 100 হয়ে যাবে। এটা দেখো একটু সাদা কালো টাইপের একটা ভাইব এসেছে। তো আমি যদি এটাকে, আমি আপাতত আমার রেডেই ব্যাক নিয়ে যাই এটাকে, এটা হচ্ছে ফিল কালার। আর স্ট্রোক কালার জিনিসটা হচ্ছে বর্ডারের কালার। আমি যে স্ট্রোক কালার উল্লেখ করতে চাই সেম জিনিস, স্ট্রোক উল্লেখ করে আমাকে বলতে হবে এর বর্ডারে আমি কি কালার দিতে চাই। ধরো আমি এটাকে ব্লু কালার দিতে চাই, তাহলে এই যে RGB RRG0 ব্লু ফুল, দেখবা যে এটার চারপাশে বর্ডারটা ব্লু হয়ে গেছে। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, চারপাশে বর্ডারটা ব্লু হয়ে গেছে। তুমি যদি চাও এটাকে একটু মোটা করতে স্ট্রোকটাকে, তারও রাস্তা আছে। কি করতে হয়, তোমাকে বলতে হবে স্ট্রোকটা কতটুকু মোটা হবে। স্ট্রোক ওয়েট তুমি বলে দিতে পারো, বাই ডিফল্ট 1 থাকে, আমি এটাকে চেঞ্জ করে ধরো 2 দিয়ে দিলাম। দেখতে পাবে একটু মোটা হয়েছে। আমি এটাকে আরো মোটা করে দিতে পারি, 5 দিয়ে দিলে দেখো এটা আরো মোটা হয়ে গেছে। তো স্ট্রোক ওয়েট ফাংশনটা নিয়ন্ত্রণ করে স্ট্রোকটা কতটুকু মোটা, স্ট্রোক নিয়ন্ত্রণ করে এটার কালারটা কি হবে, ফিল নিয়ন্ত্রণ করে ফিল কালারটা কি হবে। এবং একটা মজার কথা দেখো, এই জিনিসটা উল্লেখ করার পরে আমার কিন্তু বারবার উল্লেখ করতে হবে না। আমি যে আরেকটা রেক্টেঙ্গেল আঁকি, ধরো যার হচ্ছে সেন্টারটা অন্য কোথাও, ধরো 100 এবং 40 তে সেন্টার, আর তার সাইজ হচ্ছে ধরো হচ্ছে 50-50 স্কোয়ার রাখলাম ধরো, সেটাও কিন্তু ওই একই স্টাইল নিয়ে আসবে, আনলেস ইউ চেঞ্জ ইট এগেন। আমি উল্লেখ করলাম যে না, এটার আমি স্ট্রোকটা একটু চিকন করে দিতে চাই, চিকন হয়ে গেছে। আমি চাই এটার হচ্ছে স্ট্রোকের কালারটা আমি এটাকে ব্ল্যাক বানাইতে চাই, ব্ল্যাক হয়ে গেছে। তার মানে রিসেট না করা পর্যন্ত তুমি যা যা আঁকবা সবই কিন্তু ওই একই স্টাইলে আঁকা হবে। ফিল, স্ট্রোক, স্ট্রোক ওয়েট সবকিছু ওগুলো নিয়ে আঁকা হবে। আচ্ছা এখন ড্রয়িং অর্ডার ম্যাটার্স। আচ্ছা আমি এটা একটু বোঝানোর জন্য একটু একটা জিনিস দেখাই। ধরো আমি এটাকে হচ্ছে সাদা করে দিলাম, সাদা করে দিলাম। এই শুধু একটা কালার উল্লেখ করা মানে কি বলেছিলাম, গ্রে স্কেল। গ্রে স্কেলে ফুল ফুল দিয়েছি, 255 মানে ফুল দিয়ে দিলাম, তাহলে এটা কিন্তু সাদা হয়ে যাবে। তো এই জিনিসটা আমি একটা স্ট্রোকটাও সরিয়ে দিই। ও স্ট্রোকটাকে, এই স্ট্রোক ওয়েট এটা দিয়ে যদি 1 দাও, তাহলে স্ট্রোকটা কিন্তু পাতলা একটা স্ট্রোক চলে এসেছে। আর এই স্ট্রোক ওয়েটের মধ্যে তুমি যদি 0 দিয়ে দাও, তাহলে দেখো স্ট্রোকটাই গায়েব হয়ে গেছে। তো স্ট্রোক ওয়েটে 0 দেওয়াটা রেকমেন্ডেড না, একটা আলাদা ফাংশনই থাকে তাকে বলে নো স্ট্রোক। এটা দিলে হচ্ছে স্ট্রোকটা আসলে গায়েব হয়ে যাবে। তাহলে আমরা এখন একটা জিনিস দেখাই যে ড্রয়িং অর্ডার ম্যাটার্স। আমি যদি এটাকেও সেন্টারে আঁকি, উইডথ বাই 2, হাইট বাই 2, দেখো আমার লাল যে রেক্টেঙ্গেল সেটা ও নিচে এসেছে, সাদাটা উপরে এসেছে। এটা কেন হয়েছে জানো? কারণ যখন P5JS এই ফাংশনটাকে এক্সিকিউট করে তখন তো লাইন বাই লাইন এক্সিকিউট করে। তো সে যখন প্রথমে এটাকে সেট করে এই রেক্টেঙ্গেলটাকে ড্র করেছে, তখন কিন্তু লাল রেক্টেঙ্গেলটা ড্র হয়েছে। তারপরে তার উপরে মানে যত তুমি একটার পর একটা লিখলে উপরে ড্র হতে থাকবে, কারণ তোমার প্রথমে ক্যানভাসে এটা মনে করো বসে গেছে, এরপরে তুমি এটাকে পেইন্ট করেছো, তখন এটাকে উপরে বসবে না। তাহলে আমরা দেখি প্রুফ দেখ, আমি এটাকে এই জিনিসটার উপরে বসিয়ে দিলাম ধরো, তাহলে দেখো এখন কিন্তু সাদাটা আগে বসেছে, তাই তার উপরে লালটা তুমি পেইন্ট করেছো, কিন্তু লালটা সাইজে বড় হয় সাদাটা কিন্তু দেখা যাচ্ছে না। আমি একটা মজার জিনিস দেখাই, আমি জানি এটাকে এটা হিসাব করে বলতে পারবো কিনা। এটা যদি আমি একটু সরিয়ে দিই, ধরো এটা উইডথ বাই 2 তো 400, তো আমি যদি এটাকে হচ্ছে 500-তে দিই, দেখো এই একটা ইন্টারেস্টিং জিনিস, সাদাটার কিন্তু এমন না যে সাদাটা আমি পিছনে গেছি বলে দেখতেই পাবো না। সাদাটার যে অংশটাতে লালটা বসে গেছে ওটা দেখতে পাচ্ছি না, বাকিটা তো দেখতেই পাচ্ছি, তাই না? তো এটা কিন্তু একটা মজার ব্যাপার। আর আরেকটা ব্যাপার, আরেকটা মজার জিনিস দেখে, ব্যাকগ্রাউন্ড ফাংশনটাও কিন্তু একটা জিনিস আঁকে। কি আঁকে জানো? এই যে একটা পুরো ক্যানভাস জুড়ে একটা রং ঢেলে দেয়। কি রং ঢেলে দেয়? তুমি এখানে যে রংটা উল্লেখ করবে RGB তে সেই রংটা ঢেলে দেয়। আমি যদি এই রংটা সবার শেষে ঢালি কি হবে দেখো তো, একদম পুরো আমি কিন্তু সবই এঁকেছি, আমি সাদা রেক্টেঙ্গেলটাও এঁকেছি, লাল রেক্টেঙ্গেলটাও এঁকেছি, তারপর পরে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে পুরো রংটা ঢেলে দিয়েছি। তাতে কি হয়েছে, পুরো ক্যানভাসের মধ্যে কিছু দেখা যাচ্ছে না। তাহলে এই জিনিসটা কিন্তু জরুরি, ড্রয়িং অর্ডার ম্যাটার্স। তুমি কোনটার পরে কোনটা আঁকবা সেটা ডিনোট করবে, কোনটার উপরে কোনটা আসবে। আচ্ছা, তো এখন আসো যে আমরা আহ এই ড্র ফাংশনটা সম্পর্কে জানি।
তো এইটার জন্য ড্র ফাংশনটা তো আমরা তো সেটআপেই সবকিছু করতে পারছি মনে হচ্ছে, তাই না? গেম তো বানানো হয়েই যাবে না, সমস্যা হচ্ছে আমাদের তো অ্যানিমেশনস করতে হবে। অ্যানিমেশনস এর জন্য সেটআপে তুমি কিন্তু কখনো অ্যানিমেশনস করতে পারবা না, আমাদের ড্র ফাংশনটা এই কারণেই লাগবে। তো চলো আমরা হচ্ছে আমাদের এই রেক্টেঙ্গেল গুলোকে সরিয়ে দিই। আচ্ছা, রেক্টেঙ্গেলের সেন্টার মোডটা থাকলো, সেন্টার মোডটা আমাদের আসলে লাগবে আলটিমেটলি। তো এটা এভাবে রেখে দিলাম। এখন আসো যে আমরা, আচ্ছা আমি এখানে লিখে দিই center। আচ্ছা, তো এখন আসো আমাদের ড্র ফাংশন দিয়ে আমরা একটা অ্যানিমেশন করতে চাই। আমরা অনেকক্ষণ অ্যানিমেশন দেখতেছি না, আসলে আমরা একটা অ্যানিমেশন দিই। ধরো আমি অ্যানিমেশনটা আসলে কিভাবে হয়, অ্যানিমেশন হয় আসলে কিভাবে, যে তুমি আসলে একটা ফ্রেমে ধর একটা, এখানে একটা মানুষ আছে, একটা প্লেয়ার এঁকেছো তুমি, সেই প্লেয়ারটাকে তুমি এখানে এঁকেছো, পরের ফ্রেমে হয়তো একটু ডান পাশে আঁকবে, পরের ফ্রেমে হয়তো আর একটু ডান পাশে আঁকবে, এভাবে করে ডান পাশে সরাতে সরাতে আঁকবে। তখন মনে হবে যে এই রেক্টেঙ্গেলটা ক্রমাগত ডানে সরতেছে, ক্রমাগত ডানে সরতেছে। চলো আমরা একটু একটু হাতে নাতে করে দেখি। তো তোমরা হয়তো অনেকে ফ্লিপবুক অ্যানিমেশনস এর নাম শুনেছো, তাই না? ফ্লিপবুক কি তোমরা ব্যবহার করেছো? আমি একটু দেখি যে ফ্লিপবুক, ফ্লিপবুক জিনিসটা তোমরা জানো কিনা। ফ্লিপবুক অ্যানিমেশন, এই যেরকম হচ্ছে বইয়ের পাতার মধ্যে একটা ছবি এঁকে বইয়ের পাতা উল্টায় না, অনেকটা এমন চিন্তা করতে পারো। আমি ড্র এর মধ্যে যা যা আঁকবো সেটা হচ্ছে বইয়ের এক একটা পাতা, ড্র এর যে যা যা আঁকছি সেটা অটোমেটিক P5JS হচ্ছে এরকম ফ্লিপবুকের মতো ফ্লিপ করে করে দেখাবে। তো আমার হচ্ছে এই জিনিসটা P5JS অটো হবে, আমাকে জাস্ট বলে দিলেই হবে যে আমি এখন বর্তমানে কি এঁকে দেখাতে চাই। তো আমি এটা বলতে কি বুঝাচ্ছি একটু দেখাই। ধরো আমি এখানে একটা রেক্টেঙ্গেল আঁকতে চাই, ধরো আমি একটা রেক্টেঙ্গেল আঁকলাম, যে রেক্টেঙ্গেলটা হচ্ছে সেন্টারে আঁকতে চাই। আচ্ছা সেন্টারে না আঁকি, আমি এটাকে একটু ধরো, আচ্ছা সেন্টারই আঁকি, সেন্টারই আঁকি। উইডথ বাই 2 হাইট বাই 2, এটাতে ধরো হচ্ছে 100 সাইজে একটা রেক্টেঙ্গেল আঁকলাম। তো দেখো এই রেক্টেঙ্গেলটা আমি এঁকেছি। এখন এই রেক্টেঙ্গেলটা আমি তো সেটআপে না এঁকে ড্রতে এঁকেছি, তাহলে এটা নড়তেছে না কেন? আমি তো নড়াইতে বলি নাই। আসলে কি হচ্ছে বলি, এই রেক্টেঙ্গেলটা হচ্ছে ওভার এন্ড ওভার ড্র হচ্ছে। তার মানে কি, যখন এই ড্র ফাংশনটা মনে আছে বারবার কল হয় যে, তো ড্র ফাংশনটা যখন প্রথমবার কল হয়েছে তখন সে একটা রেক্টেঙ্গেল এখানে এঁকেছে, পরে যখন ড্র ফাংশনটা আবার কল হয়েছে ওই একই জায়গায় আবার রেক্টেঙ্গেল এঁকেছে, আবার একই জায়গায় রেক্টেঙ্গেল এঁকেছে, এমন করতে করতে ড্র ফাংশন যতবার কল হচ্ছে ও সেন্টারে ততবার রেক্টেঙ্গেল ড্র করতেছে, তো করতেছেই। কিন্তু সেই জিনিসটা তো আমরা চাই পরের রেক্টেঙ্গেল একটু ডানে ড্র হোক, পরেরটা আরেকটু ডানে ড্র হোক। এটা কিভাবে এনশিওর করতে পারি? এটা এনশিওর করার জন্য আমরা যে কাজটা করতে পারি, অ্যানিমেশনস এর জন্য আমার ভ্যারিয়েবলস লাগবে, ভ্যারিয়েবল ছাড়া এটা করা যাবে না। তো দেখো আমি একটা ভ্যারিয়েবল, জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে হচ্ছে লেট, var, const এগুলো দিয়ে। তো যদি এগুলো নিয়ে প্যাচ লাগে অলওয়েজ গো ফর লেট। ঠিক আছে, লেট দিয়ে আমি একটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম, ধরো এক্স। এই এক্স দিয়ে আমি ডিনোট করতেছি যে আমার রেক্টেঙ্গেলটার এক্স কোঅর্ডিনেট কোথায় আছে। তো আমি হচ্ছে যখন আমার সেটআপ ফাংশনে ধরো আমি চাই রেক্টেঙ্গেলটা এখান থেকে কোথাও শুরু হোক, তো আমি চাই তার এক্স কোঅর্ডিনেটটা শুরু হোক হচ্ছে, ধরো আমি দিলাম, ধরো ধরো 0 দিয়ে শুরু করলাম। রেক্টেঙ্গেলটা আমি 0 দিয়ে, তার এক্স এর ভ্যালু আমি 0 দিয়ে শুরু করলাম। এখন আমি এখানে যদি রেক্টেঙ্গেলটার উইডথ বাই 2 জায়গায় তার এক্সটা দিয়ে দিই, এখানে এক্স দিয়ে দিই, দেখো এটা কিন্তু ওই যে এখানে এরকম ভাবে আসলো কেন? কারণ এটা রেক্ট মোডটা সেন্টার দেয়া, তো তাই এই যে এক্স এর মান তো 0, তাই এই জায়গাটা 0 ইমাজিন করো, 0 আর হাইট বাই 2, তাহলে এক্স বরাবর 0 আর ওয়াই বরাবর হাইট বাই 2, সেন্টারটা তো এখানেই হওয়ার কথা। তো এখন আমি সেন্টারটাকে এখানে এঁকেছি, কিন্তু আমি চাই আস্তে আস্তে সরাতে। কিভাবে সরাতে পারি? আমি এখানে ধরো বলে দিলাম প্রত্যেক ড্র ফ্রেমে আমি এক্স এর মানটা হচ্ছে এক এক করে বাড়িয়ে দিতে চাই, এক্স প্লাস প্লাস দিয়ে দিলাম। আমি এখানে যদি সেভ করে রান করি, দেখো সরতেছে, বাট তার পিছনে একটা সুন্দর একটা ইফেক্ট চলে আসছে, কারণ একটা কালো একটা ইফেক্টের মতো। এটা কেন এসেছে জানো? কারণ আসলে তুমি যখন একটা রেক্টেঙ্গেল আঁকছো, আমি এটাকে আবার রিফ্রেশ দিই, একটা রেক্টেঙ্গেলের পরে তুমি আরেকটা রেক্টেঙ্গেল যখন আঁকছো, তুমি কিন্তু আগের রেক্টেঙ্গেলটাকে মুছতে পারোনি, ওটা কিন্তু আগের রেক্টেঙ্গেল থেকে বসে আছে। এটা আরো ভালো বুঝে ম্যাক্সিমামটা এক এক করে না বাড়িয়ে আর একটু বড় বড় করে বাড়াই, ধরো আমি এটাকে 50 করে বাড়াই যদি, দেখো দেখেছো যে আগের রেক্টেঙ্গেল কিন্তু মুছতেছে না, শুধু আমি নতুন রেক্টেঙ্গেল গুলো আঁকতেছি, যার কারণে একটার পর একটা রেক্টেঙ্গেল পাশাপাশি বসে যাচ্ছে। তাহলে আগের রেক্টেঙ্গেলকে মুছবো কিভাবে? কোনো কি ইরেজ ফাংশন আছে? না, ইরেজ ফাংশন নেই। এখানেই আমাদের হচ্ছে ফ্লিপবুকের খেলা বা P5 যে কোনো অ্যানিমেশনস এর খেলা। আমরা যে কাজটা করতে পারি যে ড্রয়িং অর্ডার যেহেতু ম্যাটার করে, তাই আমরা যে কাজটা করলাম, প্রথমে যখন আমরা একটা রেক্টেঙ্গেল আঁকলাম, সেই রেক্টেঙ্গেলটা আঁকার পরে আমি এটাকে কি করতে পারি, আমি নতুন রেক্টেঙ্গেল আঁকার আগে আবার পুরো জিনিসটা মুছে দিতে পারি, আবার ব্যাকগ্রাউন্ড ফাংশন কল করে পুরো পাতাটা আবার মুছে দিতে পারি। তো আমি যদি মুছে দিই, আমি এই ব্যাকগ্রাউন্ড কলটাকে এখানে নিয়ে আসি, এই ব্যাকগ্রাউন্ড কলটাকে নিয়ে আসি। এখন দেখো এটা স্পিড একটু কমিয়ে দিই, অনেক দ্রুত যাচ্ছে। তো এটাকে আমি এক এক করেই বাড়াই, দেখো
এখন কিন্তু ওই জিনিসটা আর মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? কারণ আসলে কি হচ্ছে এই জিনিসটা, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কল হচ্ছে, সেটা পুরো জিনিসটাকে মুছতেছে, দেন হচ্ছে একটা রেক্টেঙ্গেল দিয়ে আমি আঁকতেছি, একে বাড়াচ্ছি, পরের বার যখন আবার ফ্লিপবুকের পরের পাতায় যাবে আবার কিন্তু মুছবে প্রথমে, তাই আগের রেক্টেঙ্গেল কিন্তু থাকবে না আর। এই কারণে অ্যানিমেশনস এর মতো মনে হচ্ছে, আসলে কিন্তু আমি একটা একটা করে আঁকতেছি রেক্টেঙ্গেল, বাট মনে হচ্ছে অ্যানিমেশনস। তো আমি যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড মনে রাখবা, সাধারণত সকল অ্যানিমেশনের ড্রতেই ব্যাকগ্রাউন্ড দেয়, সেটআপের ব্যাকগ্রাউন্ড দেওয়ার কোনো মানে হয় না, কারণ আলটিমেট ড্রতে তো ব্যাকগ্রাউন্ড দেয়া লাগবেই। তো আমি এখান থেকে মুছে দিলাম জিনিসটা। তো আমাদের প্রথম অ্যানিমেশন তৈরি হয়ে গেল। তো আমাদের এই এক্স প্লাস ইকুয়াল টু 1, এটার জায়গায় আমি যদি এক্স প্লাস টু দিই, স্পিড বাড়বে, 3 দিয়ে স্পিড বাড়বে। মনে হতে পারে আমি এক এক করে না বাড়িয়ে যে এত বড় বড় করে বাড়াচ্ছি, এটা কি অ্যানিমেশনের মতো মনে হবে? আর না, মনে হবে এটা একটু বেশি ফাস্ট যাবে, বাট আমাদের চোখ বুঝতে পারবে না যেটা যে আসলে 5 পিক্সেল করে করে আগাচ্ছে। তো এখন আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল আনতে পারি, ধরো লেট ওয়াই, এটা দিয়ে আমি ওয়াই কোঅর্ডিনেটর কন্ট্রোল করতে পারি। ধরো ওয়াই হচ্ছে 0 ছিল শুরুতে, আমি যদি এখানে হাইট বাই 2 জায়গায় হচ্ছে এটাকে ওয়াই দিয়ে দিই, দেখো এটা এখানে চলে আসছে, ওয়াই এর মান 0 তো একদম উপরে। আমি যখন ওয়াইটাকেও ধরো একটু করে বাড়াই দিই, ধরো ওয়াই এর মানটা এক এক করে বাড়লো, তাহলে দেখবা যে এক্সও বাড়তেছে ওয়াইও বাড়তেছে, এটা কিন্তু আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অ্যানিমেট করতে পারি। এখন আসো যে আমরা কিভাবে হচ্ছে ইউজার ইনপুটকে নিতে পারি। অ্যানিমেশন তো শিখলাম, অ্যানিমেশন করতে পারতেছি, আমি এক্স কে বাড়াচ্ছি, ওয়াই কে বাড়াচ্ছি। এখন আমরা ইউজার ইনপুট কিভাবে হ্যান্ডেল করব? ইউজার ইনপুট বলতে মাউস নাড়ানাড়ি, কিবোর্ডে প্রেসিং, এগুলাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি? আচ্ছা, তো সেটার জন্য আমরা আহ, একটা জিনিস আছে যাকে বলে হচ্ছে P5JS একটা মাউস ভ্যারিয়েবল আছে, যার মাউস এক্স, মাউস ওয়াই, এটা দিয়ে ডিনোট করে মাউসের এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট। তো আমরা সেটা ব্যবহার করি। চলো আমরা একটা কাজ করি, এগুলো সবকিছুকে সরিয়ে দিই। রেকমোড সেন্টার থাকলো, এগুলো সবকিছু সরিয়ে দিলাম। এখন হচ্ছে আমি রেক্টেঙ্গেলটাকে আঁকবো হচ্ছে, ধরো এখন আমি আঁকতে চাই এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটে না, রাদার আমি এটাকে আঁকতে চাই মাউস এক্স নামে একটা স্পেশাল ভ্যারিয়েবল আছে। যেমন উইডথ যেমন একটা ভ্যারিয়েবল ছিল, এমন মাউস এক্স মাউস ওয়াই নামে দুটো ভ্যারিয়েবল আছে। এই দুটোকে আমরা হচ্ছে যদি এভাবে দেই, দেখো মাউসের মাউস এক্স মাউস ওয়াই এই কোঅর্ডিনেটে, মাউসের কোঅর্ডিনেটেই কিন্তু এই রেক্টেঙ্গেলটা আমরা আঁকতে পারছি। তাহলে এটা হচ্ছে আমাদের মাউস এক্স মাউস ওয়াই দিয়ে আমরা এই কাজটা করতে পারি, মাউসের কোঅর্ডিনেটটা বের করে সেখানে আমাদের করেসপন্ডিং জিনিসপত্র করতে পারি। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখবো যে কিবোর্ডে কিভাবে হচ্ছে হ্যান্ডেল করে, কিবোর্ড দিয়ে কিভাবে হ্যান্ডেল করে। তো কিবোর্ড হ্যান্ডেল করার জন্য আমাদের হচ্ছে একটা ফাংশন আছে যেটাকে আমরা বলি হচ্ছে কি প্রেসড। আমাদের যেমন সেটআপ আর ড্র দুটো ফাংশন, তেমন ভাবে কি প্রেসড একটা ফাংশন আছে। দেখো সেই ফাংশনটা কিভাবে লিখতে হয়, ফাংশন কি প্রেসড এভাবে লিখতে হয়। এই ফাংশনটা আসলে জিনিসটা মানে কল আমরা করি না, এটা P5JS কল করে, এবং যখন কল করে তখন সেটা আসলে আমাদের আমরা এটার ভিতরে জিনিসপত্র হ্যান্ডেল করতে পারি। দেখো আমরা এখানে একটা জিনিস, একটা স্পেশাল ভ্যারিয়েবল P5JS সেট করে দেয়, যেটাকে বলে হচ্ছে কি। কি, হ্যাঁ, এই ভ্যারিয়েবলটা সেট করে দেয় P5JS। এটা কিন্তু আমি কোথাও আমার কোডে ডিফাইন করিনি, P5JS এই ভ্যারিয়েবলটাকে ডিফাইন করে দেয়। তো আমরা হচ্ছে এখানে সেটা দেখতে পারি এরকম যে আমি এটাকে কনসোল লগ করি। কনসোল লগ হচ্ছে আমাদের ওই C++ এর প্রিন্টএফ বা পাইথনের প্রিন্টের মতো, এটা দিয়ে হচ্ছে আমি কনসোলে, ব্রাউজার কনসোলে কিছু দেখতে পারি। তো দেখো আমি এখানে কিছু কনসোল ওপেন করি, আমি এখন ধরো আমি এটা প্রেস করবো, ধরো আমি এস প্রেস করবো, দেখো আমি এস প্রেস করলাম, এস প্রেস করলাম, দেখো এখানে কিন্তু এস এসেছে, দেখেছো? আমি যেখানে যদি ই প্রেস করি ই এসেছে, তার মানে এই কি ভ্যারিয়েবলটার মান P5JS আমাকে জানিয়ে দিচ্ছে আমি কি প্রেস করছি। আমি আপ অ্যারো ডাউন অ্যারো সবই প্রেস করতে পারি, এই অ্যারো গুলো প্রেস করতে পারি। আমি যদি এখন এখানে স্পেস প্রেস করি, স্পেস প্রেস করলে কিছু আসেনি, কেন আসেনি? আসলে আসছে কি, একটা স্ট্রিং তো, তো ওই স্ট্রিংটা তো একটা স্পেস ক্যারেক্টার, তো স্পেস ক্যারেক্টারটা এখানে আসছে, আসলে আমি এটা দেখাবো না। তারপরে হচ্ছে ধরো হচ্ছে আমি কন্ট্রোল প্রেস করতে পারি, অল্টার প্রেস করতে পারি, শিফট প্রেস করতে পারি। হ্যাঁ, এভাবে করে আমার এই জিনিসপত্রগুলা আমি কি গুলোকে হ্যান্ডেল করতে পারি। তো কি এর পাশাপাশি আরেকটা জিনিস আছে, তোমার যদি কি দিয়ে ঝামেলা মনে হয়, কি একটা স্ট্রিং আসলে, আমি তাও দেখাই যে ধরো আমি এখানে লিখলাম হচ্ছে ইফ ই হচ্ছে, ধরো বললাম এ, তাহলে হচ্ছে কনসোল লগ এ ওয়াজ প্রেসড। তাহলে আমি এখন দেখো এখানে যাই প্রেস করি কিছু আসতেছে না, বাট আমি যেই মাত্র হচ্ছে এ প্রেস করব, এ ওয়াজ প্রেসড। ঠিক আছে, আবার এ প্রেস করলে এ ওয়াজ প্রেসড। হ্যাঁ, তাহলে আমি এভাবে হচ্ছে হ্যান্ডেল করতে হবে আমাদের, যে যখন আমরা এ প্রেস করব তখন একটা জিনিস হবে এমন টাইপের। আচ্ছা, এখন দেখো এ প্রেস করা ছাড়াও আমরা এখানে আরো এখানে এলসি দিয়ে আরো কিছু করতে পারি। এভাবে আমরা সবই হ্যান্ড করতে পারি। আমরা এখানে স্পেস যদি দিতে চাই তাহলে কিভাবে দিব,
এই জায়গাটায় স্পেস দিয়ে দিব। তাহলে এখানে যখন আমি আচ্ছা আমি লেখাটাও চেঞ্জ করে দিই, লেখাটা দিয়ে দিলাম হচ্ছে স্পেস ওয়াজ প্রেসড। তাহলে এখন যদি আমি এভাবে স্পেস দিই, দেখো স্পেস ওয়াজ প্রেসড। আচ্ছা, এখন এটা দিয়ে আমরা কিছু মজার কিছু কাজ করে দেখি, চলো একটা এক্সপেরিমেন্ট করে দেখি। ধরো আমি চাই যখন আমি স্পেস প্রেস করব তখন যেন রেক্টেঙ্গেলটার কালারটা টগল হয়, ধরো সাদা আর কালোর মধ্যে যেন টগল হয়, এটা আমরা চাই। তাহলে আমরা কি করব দেখো, আমরা যে কাজটা করতে পারি যে এই রেক্টেঙ্গেলটা একটা কালার দিয়ে দিলাম, এখানে আমরা বলে দিলাম কালারটা হচ্ছে ধরো গ্রে স্কেলে ফুল দেওয়ার অর্থ হচ্ছে সাদা, আর গ্রে স্কেলে যদি আমি একদম অফ করে দিই তার মানে হচ্ছে কালো। দেখো এখন কালো। আর আমি যদি এখানে হচ্ছে 255 দিই তার মানে ফুল, তখন হচ্ছে সাদা। তাহলে আমি চাই হচ্ছে এই দুইটা কালারের মধ্যে যেন টগল হয়। তাহলে আমি যেটা করতে পারি, এটাকে একটা বুলিয়ান ভ্যারিয়েবল রাখতে পারি যেটাকে সাদা নাকি কালো কন্ট্রোল করবে। তাহলে ধরো আমি বললাম লেট, এটাকে বললাম হচ্ছে ইজ ইজ হোয়াইট, এটা হচ্ছে বাই ডিফল্ট ট্রু থাকবে। এখন P5JS এ এখানে তুমি জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে ইনিশিয়ালাইজেশনটা তুমি এখানেও করতে পারো, তবে P5JS এখানে কনভেনশন হচ্ছে সবকিছু সেটআপে ইনিশিয়ালাইজ করে। কারণ হচ্ছে P5JS স্পেসিফিক কিছু তুমি যদি সেটআপের বাইরে অ্যাক্সেস করতে চাও তখন লোড হয় না এই P5JS, তাই তুমি পারবা না। তাই হচ্ছে এটা P5JS এ করাই ভালো, এটার ভিতরে করাটাই সেফ। তো ইজ হোয়াইট কে ট্রু বললাম। তো আমি যখন স্পেস প্রেস করব তখন ধরো আমি এটাকে ইজ হোয়াইটটাকে টগল করে দিতে চাই, তাহলে ইজ হোয়াইট হচ্ছে আমি বলে দিলাম ইজ ইজ নট ইজ হোয়াইট। ইজ হোয়াইট কে প্রথমে টগল করে তারপর স্টোর করব। এটা আরো একভাবে করা যায় যে আমি যদি এটাকে এক্সোর করে দিই ওয়ানের সাথে, এভাবে করা যায়। দেখো এটাকে আমি টগল করে দিলাম। এখন এখানে আমি একটা কন্ডিশনাল দিতে পারি, যদি ইফ ইজ হোয়াইট, যদি হোয়াইট হয় সেক্ষেত্রে ফিল করবো হচ্ছে 255 দিয়ে, এলস এটাকে ফিল করবো হচ্ছে আমি 0 দিয়ে। তাহলে দেখো আমার প্রথমে এটা ইজ হোয়াইট যেহেতু ট্রু তাই এটা হচ্ছে সাদা হয়েই আছে, বাট আমি স্পেস প্রেস করলে এটা কালো হয়ে যায়, আবার স্পেস প্রেস করলে সাদা হয়ে যায়। তো বুঝতে পারছো যে কিভাবে ইউজার ইভেন্টকে তুমি হ্যান্ডেল করতে পারো। এখন কথা হচ্ছে মাউসে ক্লিক করলে ওইটা কিভাবে হ্যান্ডেল করে। মাউস হয়তো হচ্ছে আসলে তোমার মাউসের কোঅর্ডিনেটকে ট্র্যাক করতে পারে, কিন্তু মাউসের প্রেসটাকে কিভাবে হ্যান্ডেল করে এইটা হচ্ছে আমরা এখানে দেখি যে এটা কিভাবে করে। এটার একটা ফাংশন আছে কি প্রেসের মতোই, সেটা হচ্ছে মাউস প্রেস। এখানে আমরা বলতে পারি যে, তো এটা কিভাবে বলতে পারি, দেখো আমরা বললাম যে যখন মাউস প্রেস করে, আমি এখানে কনসোল লক করি, চলো মাউস ওয়াজ ক্লিকড। তো আমি যেখানে ক্লিক করি দেখো মাউস ওয়াজ ক্লিকড, আবার ক্লিক করলে মাউস ওয়াজ ক্লিকড। তাহলে আমরা কিন্তু এইভাবে মাউসের ক্লিকটাকেও আমরা হ্যান্ডেল করতে পারি। আমরা একই কাজ এখানে করতে পারি যে মাউস ক্লিক হলেও আসলে এই কাজটাই আমরা করব। মাউস ক্লিক হলেও আমরা এই কাজটা করবো, এখানে তো কি বলে কিছু নাই। আমরা হচ্ছে জাস্ট এভাবে চেক করে দিলাম যে মাউস ক্লিক হলেই হচ্ছে টগল করবো। তাহলে আমি এখন যদি মাউসে ক্লিক করি স্পেস না ক্লিক করে, স্পেস না প্রেস করে, তাইলেও হচ্ছে জিনিসটা টগল হবে। তার মানে আমরা ইউজার ইভেন্ট যেগুলো আছে কি প্রেস, মাউস প্রেস, এগুলোকে আমরা এইভাবে হ্যান্ডেল করতে পারি। আচ্ছা, এখন আরেকটা একটু দেখাই যে ধরো আমি একটা এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি হচ্ছে একটা প্লেয়ার চিন্তা করে আমি চাচ্ছি যে রেক্ট্যাঙ্গেলকে আমি কিবোর্ডের অ্যারো কিজ দিয়ে আমি মুভ করাতে চাই। এটা কিভাবে আমরা করতে পারি, এই মাউসের ব্যাপারটাকে আমি সরিয়ে দিলাম, এই ইজ হোয়াইটটা, আচ্ছা ইজ হোয়াইট থাকলো, ইজ হোয়াইটটা সুন্দর লাগতেছে। আচ্ছা, এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা মাউসের কোঅর্ডিনেট দেখাবো না, এখন আমি আবার অ্যানিমেশনের জিনিসটা নিয়ে আসি, এক্স আর ওয়াই দুইটা জিনিস। তো এক্স আর ওয়াই ধরো বাই ডিফল্ট হচ্ছে এক্স হচ্ছে একদম ঠিক সেন্টারে রাখবো আমি এটাকে, আর হচ্ছে উইডথেও মানে হাইট বরাবরটাকে আমি সেন্টারে রাখবো ওয়াইতেও। তো রেক্ট্যাঙ্গেল আমি এখানে হচ্ছে এই কাজটা করবো, এক্স ওয়াই দিয়ে দিলাম। আর হচ্ছে এই জায়গাটায় আমি যেটা আছে এটা যদি করে দেখি প্রথমে, তাইলে হচ্ছে আমরা এক্স এবং ওয়াই তে আমরা এই রেক্ট্যাঙ্গেলটা ড্র করতেছি। এখন আমি যখন কি প্রেস করব তখন রাইট অ্যারো লেফট অ্যারো এগুলাকে প্রেস করলে আমি চাই রেক্ট্যাঙ্গেলটা রাইট লেফটে মুভ করুক। এটা আমরা কিভাবে করতে পারি, ধরো আমার হচ্ছে এখানটায় আমি যখন কি প্রেস করবে, ধরো আমি বললাম ইফ কি হচ্ছে দেখি, আচ্ছা আগে আমি দেখি রাইট প্রেস করলে কি এর ভ্যালুটা কত হয়, তাকে আমি দেখে নিই। যদি এটা P5JS এর রেফারেন্স থেকে তুমি দেখতে পারবা, তা আমি এখান থেকে দেখে নিই। রাইট প্রেস করলে, আচ্ছা ক্লিক করলে তো হচ্ছে রাইট প্রেস করলে অ্যারো রাইট, লেফট প্রেস করলে অ্যারো লেফট, অ্যারো আপ, অ্যারো ডাউন। আচ্ছা তাহলে এইভাবে আমরা হ্যান্ডেল করি। ইফ কি ইজ অ্যারো আপ, আচ্ছা অ্যারো লেফট, আচ্ছা অ্যারো রাইটটা আগে হ্যান্ডেল করি, এর কাজ করে কিনা। তাহলে আমরা হচ্ছে অ্যারো যদি রাইট প্রেস করি তাহলে আমি ডানে আঁকতে চাই, কিন্তু আমি এখানে কি আবার রেক্ট্যাঙ্গেল কল করব,
না, আঁকাআঁকি যা হবে সব ড্র ফাংশনের মধ্যে হবে। ড্র ফাংশনে আমরা এক্স এবং ওয়াই এর উপর ডিপেন্ড করে রাখতেছি না, তো আমি এক্স কে একটু বাড়িয়ে দিলেই তো হয়। এক্স আমি ধরো আমি হচ্ছে 5 বাড়িয়ে দিলাম, তাহলে দেখবা আমি যখন এখানে রাইট প্রেস করতেছি, দেখো এটা কিন্তু 5 5 করে বাড়তেছে, 5 পিক্সেল ডানে আসতেছে। আচ্ছা, আমি যদি এটাকে এমন করতে চাই যে যতক্ষণ আমি এটাকে প্রেস করে রাখবো, আমি প্রেস করে ধরে রাখি, দেখো এটাকে প্রেস করে ধরে রাখলে এটা কিন্তু প্রেস করে ধরে রাখলে কাজ করতেছে না, প্রেস করে ধরে রাখলে কিন্তু কাজ করতেছে না। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি যে এটাকে প্রেস করে ধরে রাখলে যেন এই কাজ জিনিসটা হয়, 5 5 করে মুভ করতে থাকে। তাহলে আমি তো নাহলে তো হচ্ছে ইউজারকে বারবার হচ্ছে একটা করে প্রেস করে করা লাগবে, চাপ দিয়ে ধরে রাখলে তো হচ্ছে না। তাহলে তার জন্য আমরা যে কাজটা করতে পারি যে একটা এমন একটা ব্যাপার আনলাম যে যখন কি প্রেস করবে তখন থেকে আমরা মুভ করাবো না, তখন আমরা যে কাজটা করব বলবো ও মুভ করা শুরু করবে। ধর আমি বললাম শুড মুভ, যেটা হচ্ছে প্রথমে ফলস, ঠিক আছে? তো শুড, আচ্ছা আরেকটা কাজ করা যায়, শুড মুভ করতে গেলে আবার আমার শুড মুভ এক্স, শুড মুভ ওয়াই এমন হবে। তার চেয়ে থাক আমি একটা ভ্যারিয়েবল আনলাম হচ্ছে যেটা কিনা ভিএক্স নাম দিলাম, যে তার এক্স অক্ষ বরাবর বেগ। তো এক্স অক্ষ বরাবর বেগটা শুরুতে আমরা হচ্ছে মনে করো 0 দিয়ে রাখলাম, যে শুরুতে তার এক্স অক্ষ বরাবর কোনো বেগ নেই। আচ্ছা, শুরুতে কোনো এক্স অক্ষ বরাবর কোনো বেগ নেই। যখন আমরা হচ্ছে এটাকে আমরা কি প্রেস, আমরা রাইট অ্যারো প্রেস করলাম, তখন ভিএক্স কে আমরা হচ্ছে 5 করে দিলাম, 5 করে দিলাম। এখন দেখো যদি আমি এখন রাইট অ্যারো প্রেস করি, এখন আমি রাইট অ্যারো প্রেস করি, তাহলে দেখো কই মুভ তো করে না, কারণ আমি ভিএক্স টাকে 0 দিয়ে শুরু করেছি, ভিএক্স টাকে 5 বানিয়েছি, কিন্তু ভিএক্স কোনো স্পেশাল ভ্যারিয়েবল না। এটা তো পিফেজেস বুঝবে না যে এটা হচ্ছে রেক্টেঙ্গেলের এক্স অক্ষ বরাবর বেগ ডিনোট করে। আমার নিজেকে এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে, আমি আমার নিজেকে এই জিনিসটা হ্যান্ডেল করে বানাতে হবে যে ভিএক্স আসলে বেগ ডিনোট করে। এখন আমি পি5জেস কে কিভাবে বোঝাতে পারি যে ভিএক্স যে বেগ ডিনোট করে? অ্যান্সার হচ্ছে পারি না। পি5জেস কোনো ফিজিক্স ইঞ্জিন না, পি5জেস হচ্ছে একটা ড্রয়িং লাইব্রেরি। আমি যেটা করতে পারি, আমি নিজেই ড্র ফাংশনে, মনে আছে আমরা কিভাবে অ্যানিমেট করেছিলাম, সেভাবে আমরা বলতে পারি যে এক্স এর মানটা, এই যে এই রেক্টেঙ্গেলের এক্স এর মানটা আমি ভিএক্স করে করে প্রত্যেক ফ্রেমে যদি বাড়াই, তাহলে অ্যানিমেশনটা কিন্তু অটোমেটিক হবে। যেমন ধরো আমি এখানে দেখো এক্স এর ভিএক্স এর মান যেহেতু 0, তাই শুরুতে কিন্তু প্রত্যেক ফ্রেমে এক্স এর মানটা 0 করে করে বাড়তেছে, অর্থাৎ বাড়তেছেই না। যেই মাত্র আমি রাইট প্রেস করব, রাইট প্রেস করি, দেখো এবার কিন্তু 5 5 করে বাড়তেছে। এখন কথা হচ্ছে আমি তো রাইট প্রেস করে কবেই ছেড়ে দিছি, এটা তো তাও দৌড়াইতেছে। আমি তো এটা চাই না, আমি চাই যতক্ষণ রাইট প্রেস করে রাখবো ততক্ষণ যেন ডানে যায়, তারপরে যেন ডানে না যায়। এটা আমরা কিভাবে করতে পারি? সিমিলার একটা ফাংশন আছে যেটাকে বলা হচ্ছে কি রিলিজড, কি রিলিজড, কি রিলিজ একটা ফাংশন আছে, যেটা দিয়ে আমরা কি করতে পারি যে কি যখন রিলিজ করে তখন পি5জেস আমাকে ডাক দেয়। অর্থাৎ কি প্রেসটাও কিন্তু আমরা কল করি না, কি রিলিজটাও আমরা কল করি না, কিন্তু যখন পি5জেস হচ্ছে একটা ফাংশনকে, মানে পি5জেস যখন দেখে যে একটা কিকে তুমি রিলিজ করেছো, অর্থাৎ প্রেস করে ধরে রেখেছিলে এখন রিলিজ করে দিয়েছো, তখন পি5জেস এই ফাংশনটাকে কল করে। এবং এই ফাংশনটার মধ্যে হচ্ছে কি এর মধ্যে আমরা জিনিসটা পাবো। তো আমি একই রকম জিনিসটা নিয়ে আসি যে আহ, এইটাকে আমি নিয়ে আসি এখানে। তো এখানে আমি ভিএক্সটাকে 0 করে দিই, যখন হচ্ছে কিটা রিলিজ করা হবে আহ, তখন হচ্ছে আমি এইটাকে আমি এই ভেলোসিটিটাকে আমি 0 করে দিলাম। তাতে কি হবে যে এইটা দেখা যাবে যে এটা আর চলতেছে না। আচ্ছা আমি এটাকে রান করেই দেখাই এভাবে এখন না বলি। ধর আমি যদি রাইট প্রেস করি, রাইট প্রেস করলে যতক্ষণ রাইট প্রেস করে ধরে রাখবো তখন চলতে থাকবে, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবার এই কি রিলিজের কারণে এটা 0 হয়ে যাবে। তার কারণে দেখবা যে আমার তো এইখানে আসলে এই জিনিসটা এখানে থেমে যাবে। একইভাবে আমি হচ্ছে ভিএক্স ভিওয়াই দিয়ে এইটা আমি আসলে কিভাবে ভিওয়াই দিয়ে আমি ওয়াই এর বরাবর এটাকে আমি কন্ট্রোল করতে পারি। এটা আমরা চাইলে দেখতে পারি যে অন্য কি প্রেস করলে কিভাবে, এটা তোমরা করে দেখতে পারো। বাট অ্যানিমেশন হচ্ছে এভাবে করে, ঠিক আছে? যে আমার এই জিনিসটা আর একটা ব্যাপার দেখাই দেখি যে যখন এই এই জিনিসটা কিন্তু বাইরে চলে যায় স্ক্রিনে, তাই না? বাইরে চলে যায় না? আচ্ছা ক্লিক ক্লিক করলে হচ্ছে আগের মতোই হচ্ছে, তো এটা তো বাইরে চলে যায়। আমি বাইরে থেকে কিন্তু আবার এটাকে ভিতরে আনার ব্যবস্থা করতে পারবো কি লেফট অ্যারো লেফট দিয়ে, অথবা আমি যদি র্যাপ অ্যারাউন্ড বিহেভিয়ার চাই, ধরো এটা আমি বাইরে যে যদি বাইরে চলে যায় এটা আবার ঘুরে এখান থেকে আসবে, এটা কিভাবে করতে পারি? দেখো এটা কিন্তু আমরা এভাবে করতে পারি যে আমার এই এক্স এর মানটা তো আমি এখানে ভিক্স করে করে বাড়াচ্ছি, এখানে আমি বলে দিতে পারি যে যদি এক্সটা উইডথ এর চেয়ে বড় হয়ে যায়, অর্থাৎ স্ক্রিনের বাইরে চলে গেছে, এইটুকু তো স্ক্রিনের উইডথ,
উইডথের চেয়ে বাইরে চলে গেছে। তো এই উইডথটাকে আমি আবার এটাকে সরি, এটা মনে হয় কেটে গেছে। আচ্ছা, আমি আবার একটু আনি। হ্যাঁ, আমি এক্সটাকে তখন হচ্ছে আবার 0 করে দিলাম। তাহলে দেখবা কি হবে, তখন যে জিনিসটা হবে, আমি এটাকে রাইটে প্রেস করে ধরে রাখলে দেখো এটা আবার এই পাশ থেকে আসতেছে। ঠিক আছে, এইভাবে আমরা চাইলে অ্যানিমেশনের র্যাপ এর মানে এগুলো তোমরা হচ্ছে নর্মাল কন্ডিশনাল দিয়ে করতে পারবে। তো আহ, আমাদের এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে এইখানে তো আমরা রেক্টেঙ্গেল করে আঁকতে পারতেছি, কিন্তু আমরা একটা ছবি আঁকবো কিভাবে। তো একটা ছবি আঁকার জন্য আমরা যেটাকে আমরা কিনা আমরা গেমিং এর ভাষায় বলি হচ্ছে স্প্রাইট। তো এইটা আমরা কিভাবে আনতে পারি। তো P5JS আমাকে, আচ্ছা আমি এগুলোকে একটু জঞ্জালগুলোকে ক্লিয়ার করি, আমাদের আসলে এগুলো এখন আর প্রয়োজন নেই। তো আচ্ছা, দেখো আমাদের হচ্ছে আমরা একদম ক্লিয়ার করে দিই, আর ব্যাকগ্রাউন্ডটা রাখি, ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা, আমি হচ্ছে ওই ধরো রেক্টেঙ্গেলটা যেখানে আঁকা ছিল সেখানে আমি স্প্রাইটটা আনতে চাই। তো দেখো আমার আচ্ছা, আচ্ছা আমি রেক্টেঙ্গেলটা রাখি। রেক্ট মোড সেন্টার ছিল, আর রেক্টেঙ্গেল ছিল হচ্ছে উইডথ/2, হাইট/2, আর ধর একটা 100 মনে হয়েছিল, যাই হোক যেটাই ছিল আর কি। তো আমরা এখন যেটা করতে চাই, এই জায়গাটায় আমি একটা ছবি আনতে চাই, কিভাবে আনতে পারি। আচ্ছা, তো এটা আনার জন্য আমার কাছে কিছু ছবি আছে, আমি তো ছবিগুলো দেখাই তোমাদের। আমি এখানে অ্যাসেটস একটা ফোল্ডার আছে। আচ্ছা, আমি আমার একটা প্রজেক্টের রুট ডিরেক্টরি হচ্ছে এইটা। আমার এখানে কয়টা ফোল্ডার আছে, অ্যাসেটস, ইন্ডেক্স এইচটিএমএল একটা ফাইল, লাইব্রেরি, sketch.js ইত্যাদি আছে। তো আমার এই অ্যাসেটস যে ফোল্ডারটা, এর ভিতরে হচ্ছে স্প্রাইটস একটা ফোল্ডারের ভিতরে অনেকগুলো ছবি আছে। তো আমার এখানে হচ্ছে tile000.png, যেটা যদি দেখি আমরা, এটা মানে দেখা যাচ্ছে না, আমি তো একটু জুম করে দেখানোর চেষ্টা করি তোমাদের। আচ্ছা, দেখা যাচ্ছে না আসলে, যাই হোক এটা হচ্ছে একটা ছোট, আমি এটাকে যখন আনবো তখনই দেখতে পারবা। তো আমি হচ্ছে এটাকে একটু এখানে আনার চেষ্টা করি। তো মনে রাখতে হবে যে যখন আমরা এইরকম ভাবে একটা ইমেজ আমরা শো করতে চাই, সেই শোটা আমরা কিভাবে করতে পারি। একটা ফাংশন আছে পিএফজিএস প্রিলোড না, যেটা কি করে, জিনিসপত্র হচ্ছে ডিস্ক থেকে লোড করে কিংবা কোনো এপিআই থেকে লোড করে, এগুলোর কাজ হচ্ছে প্রিলোড ফাংশনটার মধ্যে হয়। তো প্রিলোড ফাংশনের মধ্যে আমরা বলতে পারি যে আমরা একটা ইমেজ চাই। তো সেই ইমেজটাকে আমি এখানে একটা ইমেজ, একটা ভ্যারিয়েবল রাখলাম, যে ধরো হচ্ছে স্প্রাইট। স্প্রাইট মানে, স্প্রাইট সম্পর্কে জানো না, স্প্রাইট মানে হচ্ছে একটা নর্মাল ছবি আর কি, যেটা গেমের মধ্যে দেখায়। ঠিক আছে, তো এই স্প্রাইটটাকে আমরা কি করব, এর ডিস্ক থেকে আমরা একটা ইমেজ লোড করে আনবো। তো লোড ইমেজ একটা ফাংশন আছে, যেখানে কি করা লাগে, এই জায়গায় তুমি নর্মালি পাথটা বলে দিবা, যে কোথায় আছে, কিসের সাপেক্ষে পাথটা বলতে হবে। পাথটা বলতে হবে তোমার এই sketch.js ফাইলটা যেখানে আছে, তোমার প্রজেক্টের রুট ডিরেক্টরি যেখানে আছে সেটার সাপেক্ষে বলতে হবে। তো আমার এটা আছে হচ্ছে অ্যাসেটস এর ভিতরে। তারপরে হচ্ছে এটা ছিল রিকল, এটা মনে হয় স্প্রাইটস এর ভিতরে ছিল। দেন tile000.png এমন নামে ছিল। তো যদি এটা ভুল দিয়ে থাকি এরর খাবো, আচ্ছা এরর খাই নাই, ঠিক আছে। তো আমার হচ্ছে এই স্প্রাইটটাকে আমি লোড করলাম, এখন আমি স্প্রাইটটাকে আঁকবো কিভাবে। স্প্রাইটটাকে আঁকার জন্য এটা যেমন লোড ইমেজ, তেমন ভাবে একটা ফাংশন আছে ইমেজ, যেটা দিয়ে হচ্ছে ইমেজটাকে ড্র করা যায়। তো একটা ইমেজটা ফাংশন আনলাম, আমি দেখো রেক্টেঙ্গেলটার পরে আঁকতেছি যাতে রেক্টেঙ্গেলটার উপরে আসে। তো ইমেজের মধ্যে আমি স্প্রাইটটা দিয়ে দিলাম। তো এভাবে দিলে যে জিনিসটা হবে, স্প্রাইটটা ড্র হবে, কিন্তু স্প্রাইটটা ড্র হবে হচ্ছে ওই 0 0 মানে একদম অরিজিনাল ওখানে ড্র হবে। এটা আসলে আমরা চাই না, আমি এটাকে চাই হচ্ছে এটা এটা কোঅর্ডিনেট দিলাম হচ্ছে width/2, হাইট/2 দিয়ে দিলাম, এটা সেন্টারে যেন আসে। সেন্টারে আসছে, বাট দুইটা সমস্যা লাগতেছে। প্রথম সমস্যা, এইটা অনেক ছোট। সেকেন্ড সমস্যা, তোমরা যদি ভালো করে দেখো, আমি জানি না ভালো করে দেখা যাচ্ছে কিনা, আমি একটু জুম করি। দেখো এটার সেন্টারটা কিন্তু, ইমেজের সেন্টারটা কিন্তু অ্যাকচুয়াল সেন্টারে আসে নাই। আমি এখানে যদিও width/2 হাইট/2 বলেছি, তাও কিন্তু এটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়াল width/2 হাইট/2 তে আসে নাই। এটা কিন্তু একটু সরে এসেছে, কারণ হচ্ছে এগেন সেম রিজন। আমাদের এখানে আমি যে width/2 হাইট/2 দিয়েছি, এটা আসলে ইমেজের টপ লেফট কর্নারের কোঅর্ডিনেট দিয়েছি। যদি আমি পিভিএসকে বলতেছি যে না ভাই এত পাকড়ামি করার দরকার নেই, তুমি আমাকে ইমেজটার যে ইমেজের সেন্টারটাকে width/2 হাইট/2 প্লেস করো, তাহলে আমাকে বলতে হবে ইমেজ মোড সেন্টার। এটা যেই কাজটা করবে, এটা হচ্ছে পিভিএসকে বলবে যে দেখো
ইমেজ ফাংশনটার যে সেকেন্ড আর থার্ড প্যারামিটার এটা ইমেজের সেন্টারের প্যারামিটার। এটা যদি দাও, দেখো এবার কিন্তু ইমেজটা একটু সেন্টারে সরে এসেছে, ইমেজের সেন্টারটা অ্যাকচুয়াল সেন্টারে এসেছে। তো এগেন ইমেজ মোড সেন্টারের জন্য কিন্তু এটা এই সেন্টারে আসে এমনটা না, এই উইডথ বাই হাইটের জন্য সেন্টারে আসে, বাট ওই যে ওই অফসেটটা ওইটাকে নিয়ন্ত্রণ করে এটা। আমি যদি এখানে উইডথ বাই 3 দিই তাহলে কিন্তু এটা কিন্তু এমন না যে এটা সেন্টারে তাও আসবে, কারণ আমি এখানে সেন্টার বলেছি। ইমেজ মোড সেন্টার জাস্ট বলে P5JS ভাই আপনি হচ্ছে এই সেকেন্ড আর থার্ড আর্গুমেন্টে আমি যা দিচ্ছি তা ইমেজের সেন্টার ধরে আপনি এটাকে ড্র করবেন। তো আমি ইমেজের সেন্টারটা যাই উইডথ বাই হাইট তাই এখানে আমি উইডথ বাই হাইট দিয়েছি। এখন আমি একটু বড় করতে চাই, বড় করার জন্য আমি চাইলে এই ইমেজের মধ্যে আরো কিছু প্যারামিটার আছে, যে প্যারামিটার গুলো হচ্ছে ইমেজের উইডথ কত হবে, হাইট কত হবে। তো আমি যদি এখানে ইমেজের উইডথ হাইট 100 দিয়ে দিই, তাহলে দেখো ওই রেক্টেঙ্গেলটা সমান সাইজের এসেছে। কিন্তু আমার অরিজিনাল ইমেজটা আসলে এই তোমার স্কোয়ার ইমেজ ছিল না, যার কারণে এটা হচ্ছে একটু ডিস্টর্টেড মনে হচ্ছে। বাট P5JS আমাকে এই স্বাধীনতাটা দেয় যে তুমি চাইলে ইমেজটাকে যেমন খুশি ডিস্টর্ট করতে পারো। আমি দিচ্ছি যে ডিস্টর্ট করবো না, তাহলে আমি মনে করা চাই যে ইমেজটাকে আমি দ্বিগুণ বড় করব, সব দিকেই দ্বিগুণ বড় করব, কিন্তু ডিস্টর্ট করবো না। তাহলে কি করতে পারি, আমার P5JS হচ্ছে এখানে একটা দেখবা একটা স্পেশাল ভ্যারিয়েবল তোমাকে দিয়ে দিবে, সেটা হচ্ছে আমার এই ইমেজটা লোড করে আমি কোথায় সেভ করেছিলাম, স্প্রাইটের মধ্যে না, স্প্রাইট ভ্যারিয়েবলটার মধ্যে সেভ করেছিলাম না। তো P5JS আমাকে একটা সুবিধা দেয় যে স্প্রাইট ভ্যারিয়েবলটার মধ্যে ও হচ্ছে উইডথ আর হাইট অ্যাসাইন করে দেয়, স্প্রাইট ডট উইডথ, স্প্রাইট ডট হাইট। এভাবে যদি দাও তাহলে ওই স্প্রাইটের উইডথ এবং স্প্রাইটের হাইট এই পরিমাণে আসবে, যেটা কিনা বাই ডিফল্ট তো সেটাই হচ্ছিল। আমি এখন চাইলে দুই দিকে এটাকে ধরো আমি 3 গুণ করে দিলাম, এদিকেও 3 গুণ, এদিকেও 3 গুণ। তাহলে দেখো এখন কিন্তু আর ডিস্টর্টেড হচ্ছে না। কেন হচ্ছে না বলো দেখি, কারণ আমি এক্স বরাবর তার উইডথ কে 3 গুণ করেছি, ওয়াই বরাবর তার হাইট কে 3 গুণ করেছি, তাহলে ইমেজের যে অ্যাকচুয়াল উইডথ সেটাকে আমি স্কেলিং করেছি। তাহলে এভাবে আমি কিন্তু ইমেজটাকে কন্ট্রোল করতে পারি, আচ্ছা ইমেজের সাইজ কন্ট্রোল করতে পারি। তো আমি যেটা রেকমেন্ড করব যে তোমরা প্রথমেই স্প্রাইটের দিকে যাও না, কারণ তোমাদের হচ্ছে গেম মেকানিক্সটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। তুমি অনেক বেশি স্প্রাইট রাখলে বাট লাস্টে গেমটাই দাঁড়াইলো না, তাহলে কিন্তু ওই জিনিসের মধ্যে কোনো লাভ নেই। তো আমরা যেটা করব, চেষ্টা করব গেমের যে ফিজিক্স গুলা, গেম মেকানিক্স গুলা, তার যে ইউজার ইন্টারাকশন গুলা সবকিছুকে একটা রেক্টেঙ্গেল বা সার্কেল এগুলা দিয়েই করে ফেলতে, তারপরে আমরা হচ্ছে আস্তে আস্তে সেটার মধ্যে আমরা এই জিনিসগুলো আনার চেষ্টা করবো, যে ইমেজ গুলো বসানোর চেষ্টা করবো। তা যেমন ধরো আমি এখানে রেক্টেঙ্গেল এনেছিলাম, এখন আমি বুঝতেছি আমার রেক্টেঙ্গেলের দরকার নেই, আমি স্প্রাইট রেখে ফেলেছি, আমি রেক্টেঙ্গেলটাকে সিম্পলি জাস্ট কমেন্ট আউট করে দিতে পারি। সিম্পলি যদি কমেন্ট আউট করে দিই, একটা রেক্টেঙ্গেল চলে গেছে। তো আমি রেকমেন্ড করবো রেক্টেঙ্গেলটাকে রেখে প্রথমে জিনিসটাকে স্ট্রাকচারটা দাঁড় করাতে, যতক্ষণ তোমার স্প্রাইটটা ডিসাইড হচ্ছে ততক্ষণ তুমি এই কাজটা করো। আর একটা কথা, তুমি যে এখানে স্প্রাইটটাকে লোড করতেছো, তোমার যখন এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এ তুমি যদি সিম্পলি ডাবল ক্লিক করো, ফর এক্সাম্পল আমি জানি এটাকে এখন আমি দেখাতে পারবো কিনা, তাও ট্রাই করি আমি। তো এটা হচ্ছে তোমার আমার এটা ছিল হচ্ছে লার্ন P5, এর মধ্যে আমি যখন এই ইন্ডেক্স ডট এইচটিএমএল টাকে ওপেন করার ট্রাই করি, লেটস ডু দ্যাট। আমি এটাকে হচ্ছে আমার ব্রাউজারে হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল টাকে ওপেন করি। আচ্ছা এটা আমি এভাবে না করে আমি ম্যানুয়ালি করে দেবো। তো এটা আছে হচ্ছে আমার এটা, আচ্ছা ধরো আমি এটা হচ্ছে এখান থেকে আমি যদি এটাকে ওপেন করি ইন্ডেক্স ডট এইচটিএমএল, একটা জিনিস দেখবা যে তুমি যদি এটাকে এভাবে ওপেন করো, জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করো, এমন টাইপের ভাবে ওপেন করো, দেখবা যে এটা এখানে আটকে আছে। তো মনে রাখতে হবে ইমেজ, তুমি যখন একটা এইচটিএমএল এ ডাবল ক্লিক করো বা এইচটিএমএল টাকে এভাবে ওপেন করো, তখন কিন্তু আসলে ওই জিনিসটা সার্ভ, ওই শুধুমাত্র ওই জিনিসটা হচ্ছে সার্ভ হয় ব্রাউজারের কাছে। তোমার যে ইমেজ গুলো তো অন্য ফোল্ডারে আছে সেটা কিন্তু বা অন্য ফাইলে আছে সেটা কিন্তু সার্ভ হয় না। তাই মনে রাখতে হবে যখন তুমি অ্যাকচুয়ালি এরকম ইমেজ বা সাউন্ড এগুলো নিয়ে কাজ করবা, তখন কিন্তু তোমার একটা সার্ভার রানিং থাকা লাগবে যেটা কিনা এই পুরো ফোল্ডারটাকে সার্ভ করবে। যেমন আমার এখানে এই জিনিসটা রানিং আছে, আমি যে এটা অনেক আগে এটাকে লঞ্চ করেছিলাম, এই যে আমি একটা লাইভ সার্ভার রান করেছিলাম। তো এইভাবে একটা সার্ভার ওই ফোল্ডারে রান করলে দেখবা যে তখন হচ্ছে জিনিসটা কাজ করতেছে। ওই সার্ভার দিয়ে যদি কাজটা করো, যেমন আমি সার্ভার দিয়ে কাজ করতেছি বলে আমার কিন্তু ইউআরএলটা ওই সার্ভারের ওই সার্ভড ইউআরএলটা, তো এইভাবে কাজ করলে ইমেজগুলো লোড হবে, নাহলে কিন্তু ইমেজে লোড হবে না, দেখবা আটকায় আছে। আচ্ছা এখন আসো আমরা হচ্ছে আরো কিছু অ্যাসেটস লোড করা শিখি। তো যেমন ধরো আমরা একটা ফন্ট লোড করা শিখি, চলো আমরা ধরো এখানে একটা যদি একটা টেক্সট দেখাই, ধরো আমি এখানে টেক্সট দেখাই, দাঁড়াও টেক্সট দেখাই, টেক্সট যেটা হচ্ছে ধরো আমি আঁকতে চাই হচ্ছে
100 যে টেক্সটটা হবে হচ্ছে কি লেখা থাকবে, ধরো লেখা থাকবে হচ্ছে স্কোর। স্কোর দিয়ে ধরো সামথিং লেখা থাকবে এখানে। তো এখানে আমি যখন দেখাচ্ছি, তো এটার ফন্টটা তো আমার পছন্দ হচ্ছে না। আচ্ছা আমি আগে সাইজটা বড় করে দিই। তো সাইজটা বড় করার জন্য আমি এটাকে, যেহেতু এটা প্রত্যেকবার বড় করা লাগবে না, একবার বড় করলেই হবে, তাই আমি এটাকে হচ্ছে টেক্সট সেটআপে বলতেছি। ধরো 32 পয়েন্টস এরকম। এখন আমি এই জিনিসটাকে, আরেকটা হচ্ছে ধরো টেক্সট, যেটা বলেছিলাম টেক্সট অ্যালাইন সেন্টার সেন্টার দিয়ে কিছু করতে পারবো। এটা আমার পক্ষে জরুরি না, তাও আমি এটা দেখায় রাখি। সেন্টার সেন্টার এভাবে দিলে হচ্ছে এক্স অক্ষ বড় বড় সেন্টারাইজড হবে, ওয়াই অক্ষ বড় বড় হবে। তাহলে দেখো এরকম কিছু একটা জায়গায় হচ্ছে আমার স্কোরটা আসছে। এবার আমি এটার ফন্টটাকে চেঞ্জ করতে চাই। আমি ফন্টটাকে চেঞ্জ করবো কিভাবে, যে আমি এই ফন্টটা আমার পছন্দ না, আমি হয়তো বা অনেক কষ্ট করে একটা ফন্ট জোগাড় করে নিয়ে আসছি, তো সেটা কিভাবে করতে হয় সেটা এইভাবে করতে পারো। তুমি একটা ফন্ট লোড করবা, স্প্রাইট যেমন লোড করেছো তেমন ভাবে ফন্টও লোড করতে হবে। তো আমি এখানে বললাম ফন্ট হচ্ছে লোড ফন্ট। আমার এক্স্যাক্টলি মনে নেই ফাংশনটা এটা কিনা, প্রবাবলি এটাই ছিল। অ্যাসেটস, এর ভিতরে ছিল মনে হয় ফন্টস, পিক্সেল অপারেটর, পিক্সেল অপারেটর 8। লোড হয়েছে। তো লোড হয়েছে, এখন আমি এটাকে লোড হয়েছে, বাট এটা তো কিন্তু অ্যাপ্লাই হয়নি। অ্যাপ্লাই করবো কিভাবে? অ্যাপ্লাই করবো হচ্ছে আমরা এখানে বলে দিব যে টেক্সটের ফন্ট, টেক্সট ফন্ট হচ্ছে আমার যে ফন্টটা, যেটা আমি একটু আগে লোড করলাম মাত্র, সেই ফন্টটা হচ্ছে এখানে দিয়ে দিই। আচ্ছা এটা এখানে চলে আসছে, একটা পিক্সেলের একটা ফন্ট। আচ্ছা আমি এটাকে একটু আরেকটু সরায় দিই। একটু এখানে একটু ধরে দিলাম হচ্ছে এটাকে 500 দিয়ে দিলাম। তো এমন আর কি, তুমি এটাকে ফন্টও চেঞ্জ করতে পারবে। তো একটা গেম বানানোর সময় কিন্তু স্প্রাইট, ফন্ট, হ্যাঁ এইগুলাকে নিয়ে কাজ করতে পারাটা অনেক বেশি জরুরি, কারণ তুমি আলটিমেটলি তো এগুলো দিয়েই জমা দিবা। নেক্সট হচ্ছে আমাদের সাউন্ড। আচ্ছা, তো সাউন্ড জিনিসটা আমরা আসলে কিভাবে লোড করতে পারি, এবং সাউন্ডটাকে অনেক সময় আমাদের দুই ধরনের সাউন্ড থাকে। একটা হচ্ছে সাউন্ড ইফেক্ট, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো সাউন্ড ইফেক্ট কিভাবে দেয় আর ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে প্লে করে, দুইটা জিনিস আসলে দেখতে হবে। দুইটাই অনেক সহজ। তো চলো আমি হচ্ছে একটু দেখাই যে ধরো আমার এটাকে আমি একটা মিউজিক লোড করবো কিভাবে। তো প্রথমে আমি সাউন্ড ইফেক্ট লোড করে দেখাই। আমি জানি না আমার মিট মনে হয় সাউন্ড সহ শেয়ার হয়নি, আমি তো সাউন্ড সহ শেয়ার করার ট্রাই করি। আচ্ছা, তো আমরা এখন এই সাউন্ডটা প্রথমে হচ্ছে আমরা আহ, কিভাবে লোড করব। তো আমি হচ্ছে সাউন্ডটাকে আমরা এভাবেই লোড লোড করবো। আচ্ছা এখানে কোডটা দেখা যাচ্ছে না। আমার হচ্ছে মিটা আমাকে হচ্ছে শুধু দিচ্ছে না। আচ্ছা, তো এটা হচ্ছে মিটা আমাকে শুধু ট্যাব, ব্রাউজার ট্যাব শেয়ার না করলে দিচ্ছে না। তো এনিওয়ে সমস্যা নেই, সমস্যা নেই। আমরা হচ্ছে সাউন্ডটা আপাতত না হয় নাই শুনতে পাইলা তোমরা, বাট আমাকে বিশেষ করে নিলাম। আমি হচ্ছে দেখাই জিনিসটা যে আমাদের সাউন্ড কিভাবে লোড করে। আমি তো আমার ফাইল সিস্টেম থেকে দেখাই যে আমাদের আমি দুই ধরনের সাউন্ড ইফেক্ট রেখেছি, একটা হচ্ছে সাউন্ডস আর একটা হচ্ছে মিউজিক, যেটা কিনা ব্যাকগ্রাউন্ডে প্লে হবে। তো যেটা সাউন্ডস এটা হচ্ছে ধরো একটা বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট হয় না, ধরো একটা এনিমিকে মারলা বা একটা কয়েন কালেক্ট করলা, এই ধরনের জিনিসগুলো হচ্ছে সাউন্ড ইফেক্ট। এটাকে আমি এখানে রেখেছি। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমি এভাবে অর্গানাইজ করে রেখেছি, এটা কিন্তু আমার আর কোনো প্রয়োজন নেই। তুমি যদি অনেক মনে করো যে আমি আমার রুট প্রজেক্ট ফোল্ডারের মধ্যে সবকিছু রাখবো, সেটাও করতে পারো, বাট আমি এটাকে অর্গানাইজ করে রেখেছি আর কি। তো আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে এখানে আসলে এক্সটেনশন আসলে ম্যাটার করে না, তুমি এক্সটেনশন যা খুশি দিতে পারো। আমার এখানে সাউন্ড গুলো হচ্ছে ওয়েভ আছে, তুমি এটাকে MP3 হইতে পারে, টিভিএস ক্যান হ্যান্ডেল বোথ। আচ্ছা আমি একটা সাউন্ড ইফেক্ট প্লে করা দেখাই। প্রথমে সাউন্ডটাকে আমি একটু লোড করি। সেটা হচ্ছে, তো এই জায়গায় হচ্ছে আমি জিনিসটা কিভাবে লোড করি দেখাই। তো এটা হচ্ছে আমি একটা কয়েন সাউন্ডটা, কয়েন ইফেক্ট। তো কয়েন ইফেক্টটাকে আমি হচ্ছে, এটা হচ্ছে লোড সাউন্ড। দেখো খুবই ইনটুইটিভ নাম, লোড ফন্ট, লোড ইমেজ, লোড সাউন্ড, এগুলো সবই কিন্তু হচ্ছে প্রিলোডে, তাই না? কারণ প্রিলোডে হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা লোড করতে হয়। হ্যাঁ তুমি সেটআপে করলে হবে, বাট সেটআপে করলে একটু উইয়ার্ড কিছু এরর্স হয়, যেটা তোমরা হয়তো পরে দেখবা যদি সেটআপে করো। এনিওয়ে অ্যাসেটস, তারপরে হচ্ছে সাউন্ডস, আর কয়েন ডট এরকম ছিল মনে হয় নামটা। তো আচ্ছা দেখি লোড হয়েছে কিনা, এরর তো খাইনি, এরর খাইনি। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা কয়েন ইফেক্টটাকে কিভাবে আমরা ইউজ করবো। যেমন ধরো আমার এখানে একটা একটা ধরো আমার স্পেস প্রেস করলে এই ইফেক্টটা হবে, তাহলে আমি এরকম করতে পারি। ফাংশন কি প্রেসড, আবার আনলাম, ইফ কি ইজ স্পেস, বলে দিলাম যে তখন হচ্ছে আমি ওই আমার কয়েন ইফেক্ট যেই ভ্যারিয়েবলটা আছে সেটাকে আমি বলে দিলাম এটা ডট প্লে।
এইভাবে ডট জাস্ট ডট প্লে দিলেই হচ্ছে এটা প্লে হবে। যেমন আমি এখানে যদি স্পেস প্রেস করি, আচ্ছা এখানে সাউন্ডটা হইতেছে, বাট মিটে হচ্ছে পুরো উইন্ডো শেয়ার করলে বা পুরো শেয়ার সিন করলে এটা হয় না, দেখায় না আর কি। এটা প্লে হচ্ছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে প্লে করবো, তো আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও নিয়ে আসি, বিজি মিউজিক। হ্যাঁ, এটাও লোড করি। এটা হচ্ছে লোড সাউন্ড অ্যাসেটস, মানে মিউজিক্স বা সামথিং, দেখি মিউজিক্স। এটা হচ্ছে অ্যাসেটস এর মধ্যে দেখি মিউজিক, এর হচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে, ফোল্ডারের নামটা একটু কেয়ারফুলি দিবা, নাহলে কিন্তু লোড হবে না। তো বিজি মিউজিক এটা লোড করলাম আমি। এখন বিজি মিউজিককে আমি কিভাবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু প্লে করার জন্য, এমন যদি কখনো হয় একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তুমি ডাউনলোড করছো ইন্টারনেট থেকে, ওইটা প্লে হইতেছে, গেম খেলার মাঝখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ফুরায় গেছে, মানে ধরো তুমি একটা 1 মিনিটের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নামাইছিলা, গেম 1 ঘন্টা ধরে গেমার খেলতেছে, 1 মিনিট পরে ব্যাকগ্রাউন্ড মিউজিক শেষ, তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এভাবে প্লে দিয়ে প্লে করা যাবে না, প্লে দিয়ে প্লে করলে কিন্তু ফুরায় যাবে একসঙ্গে। তাইলে আমাদের কিন্তু হচ্ছে আহ আমরা যেটা করব, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমরা একটা ফাংশন আছে যেটা হচ্ছে লুপ, এটা দিয়ে দিলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্লে হওয়া শুরু হয়ে গেছে, অটোমেটিক প্লে হওয়া শুরু হয়ে গেছে, আমার কিন্তু স্পেস প্রেস করা লাগে নাই। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে শেষ হয়ে গেলেও চলতেই থাকবে। তাহলে দেখো পিফএফজিএস কিন্তু অ্যাসেট হ্যান্ডলিং অনেক সহজ করে দিচ্ছে, স্প্রাইট, ফন্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট সব সহজ করে দিচ্ছে। তো এটা হচ্ছে কিছু সুবিধা। আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে হচ্ছে off করি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা এভাবে আমরা এই জিনিসটা হ্যান্ডেল করতে পারি। আচ্ছা, এই মজার ব্যাপার হচ্ছে আমরা যে গেমটা বানিয়েছিলাম সেটা কিন্তু সিম্পলি এগুলা দিয়েই হচ্ছে করা গিয়েছে। আমরা যে গেমটা বানিয়ে হচ্ছে পুরস্কার জিতেছিলাম একটা গেম জ্যামে, তোমাদেরকে তো প্রথমে দেখিয়েছিলাম, সেই গেমটা কিন্তু এটা দিয়েই বানিয়েছিলাম। তো আমি একটু আমাদের গেমটা এখানে আবার একটু দেখাই যে এই ছোট্ট একটা প্রাইজ উইনিং গেমে আসলে আমরা এই আজকের ক্লাসে কি কি জিনিস ইউজ করেছিলাম। যেমন দেখো এখানে যে মেনুটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে এই এই যে ছুরিটা, এটা একটা ইমেজ। এই ইমেজটাকে তোমরা যে সিম্পল হারমোনিক মোশন যে আমরা পড়ছি, সরল চন্দ্র স্পন্দন, এটা দিয়ে এরকম ভাবে মুভ করানো হচ্ছে P5JS এ, অর্থাৎ ওয়াই কোঅর্ডিনেটটা একটা সাইনোসয়েডাল ফাংশন দিয়ে মুভ করাচ্ছি, যার কারণে মনে হচ্ছে যে এটা খুব একটা পুল ইফেক্ট, বাট ইটস এগেন জাস্ট রেগুলার P5JS এর ইমেজ ড্রয়িং, জাস্ট আমি ওয়াই কোঅর্ডিনেটটাকে চেঞ্জ করতেছি। আর কিছু একটা স্ট্যাটিক ইমেজ, যার মধ্যে এই যে ক্লিক করলে যে প্লেতে যায়, এই ক্লিক করলে এইটা আসলে মাউস প্রেসের মাধ্যমে, মাউস প্রেসের মধ্যে বলে দিয়েছিলাম যে ক্লিক করলে হচ্ছে এখন সেটার স্টেটটা মেইন মেনু থেকে গেমের মেইন স্ক্রিনে চলে যাবে। তো এটা গেমের মেইন স্ক্রিন আর হচ্ছে মেইন মেনু স্ক্রিনটাকে আলাদা কিভাবে করেছি, এরকম একটা ব্যাপার রেখেছি। ধরো ধরো হচ্ছে এখানে এরকম রেখেছি যে এটা কি লেট হচ্ছে কারেন্ট সিন, এটা ধরো হচ্ছে 0। আমি খুবই সিম্পলিফাই করে বলছি, অ্যাকচুয়ালি 0 না, তো এখানে কোনো ম্যাজিক ভ্যারিয়েবল ছিল না। যে এটা কারেন্ট সিন ধরো 0, যখন আমি এটাকে কি প্রেস করে ধরো স্পেস দিয়েছি বা মাউস প্রেস করেছি, ধরো হচ্ছে ফাংশন মাউস প্রেস, তখন হয়তো বলেছি যে কারেন্ট সিনটাকে হচ্ছে আমি যখন হচ্ছে কারেন্ট সিন 0 মানে হচ্ছে এটা মেইন মেনু, কারেন্ট সিন 1 মানে হচ্ছে এটা হচ্ছে তোমার ধরো গেমের স্ক্রিন। তো এটা কিভাবে কারেন্ট সিনকে সেট করলেই কি গেমের স্ক্রিনে চলে যাবে না? কারণ আমি তো এখানে দেখো, আমি সেভ করে যদি রান করে দেখো, যতই ক্লিক করি কই গেম কেন যায় না, কারণ এটা তো আমি কারেন্ট সিন অ্যাসাইন করেছি। এই কারেন্ট সিন 0 হলে কি করতে হবে, 1 হলে কি করতে হবে, এটা তো আমাকেই হ্যান্ডেল করতে হবে। তো আমি কি করেছিলাম, যে একটা ফাংশন রেখেছিলাম যেটা হচ্ছে মেইন মেনু, যার মধ্যে ছিল হচ্ছে মেইন মেনুর লজিক। ধরো আমি এটাকে একটু দেখাই, ধরো আমি এটা দেখাই যে, তো এটা হচ্ছে আমাদের মেইন, আমি এটাকে মেইন মেনুর মধ্যে এভাবে রেখেছিলাম। আর হচ্ছে আরেকটা রেখেছিলাম গেম, যার মধ্যে ধরো একই রকম জিনিস। আচ্ছা না, যার মধ্যে ধরো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ধরো হচ্ছে এখন তো একটা খালি ব্যাকগ্রাউন্ড আপাতত সেভাবেই দেখাই, ধরো এরকম একটা ব্যাকগ্রাউন্ড। তো আমরা হচ্ছে এই এখানে যেটা করেছিলাম, যে এই জায়গায় এই ড্র ফাংশনটার মধ্যে বলেছিলাম যে ইফ কারেন্ট সিন হচ্ছে 0, তাহলে হচ্ছে মেইন মেনুটা ডিসপ্লে করো, আর নাইলে হচ্ছে গেমটা ডিসপ্লে করো। তো এইভাবে করো, দেখো এখানে মেইন মেনু আছে, আমি ক্লিক করলে অন্য একটা সিন মনে হচ্ছে এটা সিনটা চেঞ্জ হয়েছে, আসলে কিন্তু এমন কোনো ম্যাজিক্যাল কিছুই হয়নি, অনেক সিম্পলি জিনিসটা হয়েছে। তো এই জায়গায় দেখো আমরা যদি হচ্ছে এখানে প্লেতে ক্লিক করি, তখন গেমে চলে যাচ্ছিল এবং পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লে হচ্ছে। এই এই যে জম্বিটা হাঁটতেছে, এটা দিয়ে কিন্তু একটা সাউন্ড ইফেক্ট প্লে হচ্ছে। আচ্ছা, আর এখন দেখো যে
এইখানে আবার ক্লিক করলে এটা ছুরি মারতেছে, এটাও হচ্ছে আমাদের এখানে র্যাপ অ্যারাউন্ড হচ্ছিল। এখানে হচ্ছে টেক্সট আছে, টেক্সটটা হচ্ছে আমরা এগুলো কিন্তু ইমোজি বাই হয়ে সময় ছিল না গেম জ্যামের, ইমোজি দিয়ে কাজ চালিয়ে দিছিলাম। তো এই জায়গায় হচ্ছে টেক্সটটা শো করতেছিল, এটা এখানে এটা কিন্তু টেক্সট, আসলে টেক্সট দিয়ে একটা দেখাচ্ছিলাম, এটা একটা স্প্রাইট। হ্যাঁ, এই আর কি, সিম্পল একটা গেম। এখন এখন এখানে কলিশন আসলে কিভাবে চেক করে? কলিশন তো গেমের একটা কোর ফিচার। এখন কলিশন কিভাবে আসলে আমরা চেক করতে হয়, এটা হচ্ছে নর্মাল একটা ইফ কন্ডিশনাল দিয়ে চেক করে। আমি একটা সিম্পল কলিশনের একটা এক্সাম্পল দেখাই। ধরো আমি আমাদের যে প্লেয়ারটাকে, এই প্লেয়ারটাকে হচ্ছে আমরা উইথ ডট এটা এভাবে না দেখে আমরা হচ্ছে মাউসে দেখাই আপাতত তোমাদের দেখানোর সুবিধার্থে। মাউস এক্স মাউস ওয়াই, তো আমি প্লেয়ারটাকে এভাবে মাউসে কন্ট্রোল করতে পারতেছি। এখন আমরা যে কাজটা করব, ধরো যে এইটা একটা, যখন আমি এখানে একটা রেক্টেঙ্গেল আঁকি, দাঁড়াও ধরো আমার স্ক্রিনের যে ডান সাইডটা, এই আমি এটাকে একটা কালার দিই, 6। আমি এখানে হচ্ছে একটা রেক্টেঙ্গেল আঁকলাম, যেটা হচ্ছে ধরো এই জায়গাটায় এইখানে একটা রেক্টেঙ্গেল আঁকতে চাই, তাহলে কিভাবে আঁকবো? ধরো আমি বললাম কারেক্টলি, ধরো 3/4 এখানে রাখলাম, আর এদিক দিয়ে কত দিতে হবে? 3/4 তো, তাইলে এই জায়গায় হচ্ছে উইডথ/2 দিলাম, আর হচ্ছে এই জায়গায় হচ্ছে ধরো হাইট দিলাম। আচ্ছা আমি এবার তো টেক্সটটাকে সরাই দিই, টেক্সটটা কই যেন রাখতেছিলাম, আচ্ছা টেক্সটটাকে সরাই দিলাম। ধরো, আচ্ছা ফিল সরাইলাম, টেক্সটটাকে সরাই দিলাম। তো আমি চাই ফিল থাকুক। মনে করো আমি চাই যে যখন এই প্লেয়ারটা হাঁটতে হাঁটতে এখানে ঢুকবে, আচ্ছা প্লেয়ারটাকে উপরে রাখি, প্লেয়ারটা পরে আর না আঁকার কারণে এটা পিছনে চলে যাচ্ছে। আচ্ছা প্লেয়ারটাকে উপরে রাখলাম, যখন প্লেয়ারটা এখানে আসবে তখন এই জিনিসটা মনে করো হচ্ছে নীলটা লাল হয়ে যাবে। এটাই তো কলিশন হ্যান্ডলিং এর, এভাবেই তো মানে এটাই তো কলিশন হ্যান্ডলিং, একটা মিনি এক্সাম্পল আর কি। চলো এটা দেখি আমরা কিভাবে করে। আমরা এমন করতে পারি যে এই প্লেয়ারটাকে আমরা একটা রেক্টেঙ্গেল ইমাজিন করি, প্লেয়ারটার চারপাশে একটা বাউন্ডিং বক্স, আমি এটাকে আঁকি, দাঁড়াও এই বাউন্ডিং বক্সটা আঁকি। নো ফিল, আমি কোনো ফিল করতে চাই না, মানে কোনো কালার নাই, বাট স্ট্রোক দিয়ে দিলাম হচ্ছে ধরো ব্ল্যাক, আচ্ছা রেড দিই। এটা আমি কি করতেছি একটু পরেই বুঝতে পারবো। আমি এখানে একটা রেক্টেঙ্গেল আঁকি, যেটা হচ্ছে মাউস এক্স মাউস ওয়াইতে মানে প্লেয়ারের পজিশনে, বাট হচ্ছে ওই ইমেজের মতো, দেখো একদম ইমেজটা যেরকম সেরকম ভাবেই আঁকছি। তাতে কি লাভ, দেখো আমি এখানে একটা কলিশন বক্সটা আমি দেখতে পাচ্ছি এখন, এটা আমার কলিশন বক্স। আমি চাইলে কলিশন বক্স যে একদম ইমেজের সাইজেই হইতে হবে এমন না, আমি চাইলে ছোটও করতে পারি। অ্যান্ড ইটস অফেন গুড প্র্যাকটিস টু মিনিমাইজ বাউন্ডিং বক্স, যাতে হচ্ছে প্লেয়ার ফিডব্যাকটা ভালো হয়। বাট আপাতত সেখানে যাচ্ছি না আমরা। তো এখন আমরা এটা কিভাবে করতে পারি? আচ্ছা আমি এটাকে একটা কোথাও সেভ রাখি, দাঁড়াও। আচ্ছা দরকার নেই, আমরা নর্মালি করি, সেভ রাখা দরকার নেই। যখন এইটার ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করাটা আমরা কিভাবে চেক করতে পারি? যে একটা রেক্টেঙ্গেল আরেকটা রেক্টেঙ্গেলে প্রবেশ করেছে কিনা, রেক্টেঙ্গেল ইন্টারসেকশনের লজিক দিয়ে চেক করতে পারি। দেখবা রেক্টেঙ্গেল ইন্টারসেকশন লজিক আছে, সার্কেল সার্কেল আছে, এরকম অনেক রকম লজিক আছে। আমরা আপাতত হচ্ছে খুব সিম্পল একটা লজিক, খুব সিম্পলেস্ট একটা লজিক দেখি, যেখানে হচ্ছে এই আমার প্লেয়ারের যেই সেন্টারটা যখন এখানে প্রবেশ করবে তখন এটা আমার এই জিনিসটা হ্যান্ডেল হবে। তাহলে এটা কিভাবে করতে পারি? এটা ড্র আমরা হচ্ছে আহ এখানেই বলে দিলাম, ধরো যে যদি হচ্ছে প্লেয়ারের যে এক্সটা প্লেয়ারের এক্স কোঅর্ডিনেট কোথায় আছে, দেখো প্লেয়ারের এক্স কোঅর্ডিনেট তো মাউসের এক্স কোঅর্ডিনেটই আছে। তো আমরা এখানে বলে দিলাম যে মাউস এক্স, যদি সেইটা মাউস এক্সটা হচ্ছে এই রিজিয়নটাকে ক্রস করে, এটা হচ্ছে সেই একদম মিড লাইন, হ্যাঁ একদম আমাদের পুরো, আমি এমন ভাবে রেক্টেঙ্গেলটা এঁকেছি মিড লাইন যেন হয়, যখন এটাকে উইডথ/2 কে ক্রস করে তখন মনে করো কলিশন হবে। তো কলিশনটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি? ধরো আমি এটা বললাম যে আচ্ছা থাকতে কারণ এটাকে আমার ভ্যারিয়েবলই লাগবে না, আমি এমভাবে করে দিই যে যদি এমন হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের রেক্টেঙ্গেলটার, আমি এখানে দিয়ে দিলাম যে যদি এটা মাউস এক্সটাকে উইডথ/2 ক্রস করে যায় তখন এটার ফিল কালারটা হবে একরকম, তখন ফিল কালারটা হবে একরকম, আর নাইলে হবে আরেক রকম, এভাবে যেই দিই। ধরো এমন দিয়ে দিলাম, দেখো এখন কি হবে। এখন তো ক্রস করেনি, তাই এই জিনিসটা কিন্তু সত্যি না, তাই এখন এলসে ঢুকতেছে। প্রত্যেকবার ড্রতে আসে, ড্র থেকে তো আমি মেইন মেনু কল করে দিছি, মেইন মেনু। তো প্রত্যেকবার হচ্ছে এই মেইন মেনুতে আসে এবং হচ্ছে দেখা যায় যে প্রত্যেকবার এই জিনিসটা ফলস হয়, তাই হচ্ছে প্রত্যেকবারই নীল কালার হয়। আর আমি যখনই আমি এটার ভিতরে নিয়ে আসবো সঙ্গে সঙ্গে কিন্তু হচ্ছে
এই জিনিসটা এখন আর ট্রু হয়ে গেছে, তাই ওই ফ্রেম গুলোতে আবার একটা লালচে অরেঞ্জ কালারের কালার হচ্ছে। আমি আবার পিছনে নিয়ে আসলে এটা আবার নীল কালার, আবার দেখছো এখানে কিন্তু কলিশন ডিটেক্ট করা যায়। তো যেমন ধরো তুমি একটা এমন একটা রেক্টেঙ্গেল রাখলা, বাট হচ্ছে এটাকে শো করলা না, ঠিক আছে, যে এটাকে একটা রেক্টেঙ্গেল তুমি ইন্টারনালি কোথাও রাখছো, শো করতেছে না, সেগুলোতে কিন্তু কার্সিন ট্রিগার করা যায়। যেমন আমরা গেমে দেখি না যে একটা পার্টিকুলার জায়গায় গেলে কার্সিন ট্রিগার হয়, ওইখানে আমার একটা কলাইডিং বক্স থাকে যেখানে এটা প্রবেশ করার সঙ্গে সঙ্গে এটা যেমন আমি এখানে কালার চেঞ্জ করতেছি, তুমি হয়তো অন্য একটা অ্যানিমেশন প্লে করে দিলা, এমন আর কি। এভাবে কলিশন ডিটেকশন, কার্সিন ট্রিগার ইত্যাদি সবই তুমি করতে পারবা, ঠিক আছে। এইটা হচ্ছে আমরা মানে দেখা যায় যে এগুলোর মধ্যে অনেক কলিশন আছে। পয়েন্ট তোমার হচ্ছে পয়েন্টের সাথে আমরা রেক্টেঙ্গেল চেক করছি এখানে, যে মাউসের যে কোঅর্ডিনেটটা সেটা রেক্টেঙ্গেলে, রেক্টেঙ্গেল ভার্সেস রেক্টেঙ্গেল কলিশন আছে। তারপরে সার্কেল 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 রেক্টেঙ্গেল, অনেক রকম ইন্টারসেকশন এরকম তুমি ফর্মুলা পাবা, সেগুলো দিয়ে তুমি কলিশন চেক করতে পারবা, ঠিক আছে। আর এগুলা নিয়ে আশা করি প্যারা হবে না, এগুলো অনেক রিসোর্স, কলিশন ডিটেকশন অনেক রিসোর্স তুমি অনলাইনে পাবা, সেগুলো দিয়ে করতে পারবা। বাট এটাই আর কি বেসিক আইডিয়াটা, এভাবেই অ্যানিমেশন হয়, এভাবেই সবকিছু হয়। আমি অনেক কিছু দেখাতে পারিনি এই অল্প সময়ের মধ্যে। যেমন আমার ইচ্ছে ছিল হচ্ছে P5JS একটা ভেক্টর আছে, P5 ভেক্টর, এই জিনিসটা দিয়ে হচ্ছে অনেক কিছু ম্যানুয়াল কম্পিটিশনকে একটু ভেক্টর দিয়ে আমি এটাকে আরো ইজি করতে পারি। যেমন একটা ভেলোসিটি ভেক্টর থাকতে পারে, একটা পজিশন ভেক্টর থাকতে পারে, এগুলা হচ্ছে আমি দেখাতে পারিনি সময় স্বল্পতার কারণে। বাট হচ্ছে এইটা এইটা হচ্ছে তোমরা দেখতে পারো। আর একটা হচ্ছে আমি হচ্ছে একটু দেখি আমাদের রোড ম্যাপে আমরা কোথায় আছি। আমাদের রোড ম্যাপে আমরা হচ্ছে অনেক কিছু দেখে ফেলছি, যেমন এই শেপের মধ্যে কিছু দেখি নাই। ট্রান্সফরমেশন এগুলো আজকে ক্লাসে কভার করা পসিবল না আসলে সেশনে, কারণ এটা অনেক ভাস্ট একটা জিনিস। এটা হচ্ছে আমরা গ্রাফিক্স কোর্সে পড়ি, সেগুলা জিনিস সব এখানে আছে আর কি। দেন P5 ভেক্টর দেখাতে পারি নাই। আর ব্যাকস্ট্যাবারটা এখানে কিছু তোমাদেরকে দেখাইছি যে এগুলো আসলে কিভাবে কাজ করে না করে। সো আই গেস মানে মোটামুটি এগুলা দিয়েই তোমরা হচ্ছে সবকিছু করতে পারো। ব্যাকস্ট্যাবার বাইরে আমাদের গেমটা হচ্ছে ব্যাকস্ট্যাবার ছিল এনিওয়ে। তো এখন আমার মোটামুটি এগুলাই বলার ছিল। তো আমি এখন তোমাদের কাছে কিছু কোনো কোশ্চেন থাকলে নিব, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। মানে আচ্ছা, সো এই জায়গায় একটা জিনিস আগেই একটু ক্লিয়ার করে রাখি, যে আমার P5JS যে ল্যাঙ্গুয়েজটা, P5JS যে লাইব্রেরিটা, এই লাইব্রেরিটা কিন্তু খুবই ডিআইওয়াই, মানে হচ্ছে এটা তোমার একদম নিজে থেকেই সবকিছু বানানো লাগবে আর কি। গেম ইঞ্জিন গুলো যেরকম তোমাকে অনেক রকম ফিচার্স দিবে, ফিজিক্স দিবে, অনেক কিছু দিবে, এখানে তুমি এত কিছু পাবা না। বাট এটার প্রোস কি, এটার প্রোস হচ্ছে যে গেম ইঞ্জিন মতো কমপ্লিকেটেড না এটা। ইউ ক্যান পিক ইট আপ ইন লাইক ওয়ান নাইট। তুমি এক রাত যদি একটা জিনিস, বাই দ্য ওয়ে যদি আরো শিখতে চাও কত কি শিখবা, আমি যার কাছ থেকে শিখছি, দা কোডিং ট্রেন, তুমি ওর কাছ থেকে শিখতে পারো। আচ্ছা আমি তো চ্যাট বক্স পড়তে পারি নাই। আম, আচ্ছা চ্যাট বক্সে, আচ্ছা ঠিক আছে, যাই হোক অ্যান্সার দিছে অলরেডি রাফি। এনিওয়ে, সো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, ফিল ফ্রি টু আস্ক। আমরা খুবই ইনফর্মালি কথা বলছি, সো কোনো প্যারা নেই। রাফি আসিস? হ্যাঁ, হ্যালো। আচ্ছা, সো ওদের মনে হয় কোনো কোয়েশ্চেন নাই, তাহলে এখন এই সেশনটা র্যাপ আপ করবি নাকি? আহ, করা যায় আই গেস। রেকর্ডিং দিয়ে দেওয়া হবে একটু পরে, প্রসেস করার পরে। ওকে দেন, থ্যাংক ইউ এভরিওয়ান। তোমাদের রেকর্ডিং চলে যাবে, যদি কোনো পার্ট মিস করে থাকো ওখান থেকে দেখে নিতে পারবা। সো প্যারা নেই ইনশাল্লাহ, ঠিক আছে।